রেকর্ড ওকে। তো আবার রিপিট করি, আমাদের দুইটা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্ট থেকে তোমরা একটা সিলেক্ট করবা। এটা একটা প্রজেক্ট। আচ্ছা, প্রথম হলো ক্লাসে বলছিলাম যে এরে এরে কিভাবে লিখতে হয়, মাল্টি ডাইমেনশনাল এরে। লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম, তখন কাজ হচ্ছিল না, এখন কি কারণে আমি জানি না, কারণ ওই কোডটা আমি সেভ করি নাই, যেটা কাজ ছিল না। তো এটা করলে হবে। ওকে, এখন তোমাদের ল্যাব প্রজেক্ট, আমি বলছিলাম যে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি আমরা ক্লাসে, ওগুলো হলো তোমাদের ক্লাস ওয়ার্কের 20%, যেটা তোমাদের ওই থিওরির 100 থেকে 20 মার্কস আছে না, এটা হলো যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, ছোট ছোট অ্যাসাইনমেন্ট। আর আর যে প্রজেক্ট, এই প্রজেক্ট হলো ল্যাবের জন্য, তোমাদের তো এটার সাথে থিওরির সাথে ল্যাব আছে। তো আমি লাস্ট ক্লাসে একটা ল্যাব ওয়ার্ক দিয়েছি অ্যারে লিস্ট ইউজ করার জন্য, আর এটা ওইটার জন্য 20% দিব, যদি ওটা ছোট, আর এটা অনেক বড়, এটার জন্য 80%। তো তোমরা প্রজেক্ট শুরু করবা, কিভাবে করবা আগে শুধু চিন্তা করবা। তা আমি একটা এক্সপ্লেন করব, দুইটা এক্সপ্লেন করব, তারপর তোমরা চিন্তা করবা কিভাবে করতে হবে। ওকে, তো ফার্স্ট প্রজেক্ট হলো ধরো একটা জায়গায় একটা বন জঙ্গল আছে, বন জঙ্গল এরিয়াতে। এই দেশে বন জঙ্গলে যখন বেশি গরম হয় তখন আগুন জ্বলে যায় নিজে নিজেই। তো যারা বিজ্ঞানী তারা মনে করছে আমরা এখানে কয়েকটা ডিভাইস দিব, অনেকগুলো ছোট ছোট ডিভাইস দিব, এগুলা এখানে তাপমাত্রা মাপবে, সব অনেক কিছু মাপবে, মাপলে যখন তাপমাত্রা বেশি হয়ে যায়, নাহলে এগুলো বেশি হয়ে যায়, আমাদেরকে খবর দিবে, আমরা যেন আগে থেকেই আগুন যেন না জ্বলে, আমরা ওখানে পানি টানি কিছু একটু ছাড়লাম যেন আগুন না জ্বলে। এখন এই জিনিসগুলা বন জঙ্গলে তো তুমি এতগুলা তার টানতে পারবা না, এগুলো ব্যাটারি দিয়ে চলছে, ঠিক আছে? তো এগুলা থেকে তার না, এগুলা তোমার কমিউনিকেশনও তোমাকে তার দিয়ে তোমাকে ডাটা পাঠাতে পারবে না, এগুলা ওয়্যারলেসে পাঠাবে। এগুলাকে বলি আমরা সেন্সর নোড, সেন্সর নোড, সেন্সর নোড। ওকে, আর এটা হলো যে বন জঙ্গল এটা মাপছে। তো সেন্সর নোড গুলা যখন কিছু মাপে তখন সে সেটা খবর দিবে, খবর ওয়্যারলেসে, তো ওয়্যারলেস এগুলো, এগুলা ছোট জিনিস, এগুলা তোমার স্যাটেলাইট পর্যন্ত খবর দিতে পারবে না। কোনো একটা জায়গা আছে হয়তো যেখানে এটা ওরা খবর পাঠায়, ধরো এখানে একটা জায়গা আছে, ড্রয়িং করে কিভাবে, এখানে একটা জায়গা আছে, এখানে এখানে জায়গা আছে, এখানে এখানে সবাই খবর পাঠাবে। ওকে, তো খবর কিভাবে পাঠাবে, যারা দূরে আছে তারা এভাবে পাঠাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। যারা কাছে আছে তারা ডাইরেক্টলি পাঠাবে, ও এদিকে পাঠাবে, ও এখানে পাঠাবে, ও এখানে পাঠাবে, ও এখানে পাঠাবে, ঠিক আছে, খবর পাঠাবে, এভাবে খবর এটাতে যাবে। ওকে, তো এখন এই সিস্টেমটা বানানো, এই সিস্টেম বানানো কি, তোমরা একটা এই একটা এনভায়রনমেন্ট বানাবা যেটা ওরা মাপতে পারবে, ওদেরকেও বানাবা, ওরা যে খবর পাঠাতে পারে এই খবর বানানো সিস্টেম। তার মানে এরকম না যে আমরা ওয়্যারলেস মেসেজ পাঠাবো, সিমুলেশন। সিমুলেশন মানে কি, তুমি একে বলবা ওকে জানাও, ও অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে তোমার সফটওয়্যারের মধ্যে জেনে যাবে এটা কোনো আমরা ওয়্যারলেস আসলে মেসেজ পাঠাচ্ছি না, আসল পাঠাচ্ছি না, এমনি, ঠিক আছে? আর ধরো ও একটা খবর পেয়েছে, ও জানাচ্ছে, ও একই টাইমে পাঠাচ্ছে, কোনটা আগে পৌঁছাবে এটাতে, কোন খবর আগে পৌঁছাবে, অবশ্যই যেটা কাছে সেটা আগে পৌঁছাবে, ঠিক না? ওভাবে তোমার কাজগুলো সিরিয়াল করতে হবে। তো এটা, এই প্রজেক্টটা তোমরা যদি না বুঝে থাকো, আবার আমি আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি, এটা গেল, এটা একটা স্ক্রিনশট করে রাখি, কারণ এটা আবার
তোমাদেরকে দেখাতে হতে পারে। আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি। এটা হলো এই তোমরা জানো তোমাদের সিএসসি প্রোগ্রামের প্রিরিকুইজিট আছে, ঠিক না? যে একটা সাবজেক্ট করতে চাই তাহলে যদি প্রোগ্রামিং 2 করতে চাই, প্রোগ্রামিং 1 করা থাকতে হবে। তো ডিপার্টমেন্ট জানতে চাই, আচ্ছা আমার এই প্রোগ্রামিং 2 অফার করব নাকি অন্য সাবজেক্ট অফার করব? আমার কি প্রোগ্রামিং 1 করা ছাত্র যথেষ্ট আছে নাকি? 5 জন আছে নাকি 20 জন আছে? 5 জন হলে প্রোগ্রামিং 2 টা অফার করব না, 20 জন হলে অফার করব। তাহলে কিভাবে জানবো? আমার সফটওয়্যার কি দেখবে আমার স্টুডেন্টরা কে কে কোন সাবজেক্ট করেছে, আর আমার এই তাহলে তাদের কোন কোন সাবজেক্ট বাকি আছে, আর এগুলোর মধ্যে তারা কোন কোন সাবজেক্ট করতে পারবে। যেমন একটা স্টুডেন্ট প্রোগ্রামিং 1 করেছে, ম্যাথ 1 করেছে, তাহলে সে প্রোগ্রামিং 2 করতে পারবে, ম্যাথ 2 করতে পারবে। আরেকটা স্টুডেন্ট প্রোগ্রামিং 1 করে নাই, শুধু ম্যাথ 1 করেছে, তো ওই স্টুডেন্ট প্রোগ্রামিং 2 করতে পারবে না, সে প্রোগ্রামিং 1 করতে পারবে আর ম্যাথ 2 করতে পারবে। এভাবে সফটওয়্যারটা স্টুডেন্ট একটা একটা করে স্টুডেন্ট চেক করবে সে কোন কোন সাবজেক্ট করতে পারবে, তারপর ওই সাবজেক্টে সে বলবে আচ্ছা এই স্টুডেন্টটা প্রোগ্রামিং 2 করতে পারবে, তার প্রোগ্রামিং 2 সংখ্যা 1 দিয়ে বাড়ালাম। আরেকটা স্টুডেন্ট প্রোগ্রামিং 2 করতে পারে, প্রোগ্রামিং 2 সংখ্যা আরেকবার বাড়ালাম। একটা স্টুডেন্ট প্রোগ্রামিং 1 করতে পারে, প্রোগ্রামিং 1 সংখ্যা বাড়ালাম। ঠিক আছে? তো প্রতিটা সাবজেক্ট এভাবে চেক করবে। ওকে, তো এখন এগুলো আমি জানি দুইটাই কঠিন, কিন্তু আমি এখন তোমাদের করতে বলছি না, আমি তোমাদেরকে চিন্তা করতে বলছি। তো 1 সপ্তাহ তোমরা এই আইডিয়াগুলো চিন্তা করবা যে আমার এখানে কি কি করতে হবে। যেমন এখানে এই ওই যে সেন্সর নেটওয়ার্কটা, আমার কতগুলা ডিভাইসের প্রোগ্রাম বানাতে হবে, আর তারা যে একটা জিনিস মাপবে ওটা করতে হবে, ওরা মেসেজ কিভাবে পাঠাবে এটা আমার চিন্তা করতে হবে। মেসেজগুলা একজন পাঠাবে আর একজন পাবে, ঠিক আছে? তারপর ওই মেসেজে সে কি করবে এটা চিন্তা করতে হবে, ঠিক আছে? এগুলো যতটুকু পারা ছোটখাটো থেকে আস্তে আস্তে আমরা বড় করব, ঠিক আছে? আমি তোমাদের গাইড করতে থাকবো, প্রতি সপ্তাহে তোমরা কিছু আনলে আমি গাইড করবো নেক্সট সপ্তাহটা। তো প্রথম সপ্তাহ কোনো প্রোগ্রামিং না, প্রথম সপ্তাহ হলো চিন্তা। এটা এই আইডিয়াটা তোমরা চিন্তা করবো যে আমি এটা দিয়ে কিভাবে করব না, এর মধ্যে আমার কি কি জিনিস আছে। যেমন এটাতে আমার সিলেবাস কি, কোন কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্টের প্রিরিকুইজিট কি, তারপরে আমার ওই কোন কোন ছাত্র আছে, কোন কোন ছাত্রর কি কি কোর্স করা আছে, ঠিক আছে? এরকম কত জিনিস লাগবে। আর এটাতে কি কি লাগবে, আমার আমার যে ওই বন জঙ্গল মাপবে, বন জঙ্গলটা আমার কিভাবে লাগবে, তারপরে ডিভাইস গুলা লাগবে, ডিভাইস গুলা মেসেজ পাঠাতে হবে, মেসেজ পাঠায় আমার কাছে পৌঁছাবে, একজন থেকে আরেকজন পৌঁছাবে, সে চিন্তা করবে আমি কোন দিকে পাঠাবো, ঠিক আছে? তো এগুলা তোমরা শুধু একটা বাংলা ইংলিশ না হলে ইংলিশে আমার এই জিনিসে কি কি আছে, কি কি করতে হবে, আমার এতটুকু একটা আইডিয়া এনে আনবা, ঠিক আছে? যারা যারা আনবে তাদেরকে আমি নেক্সট স্টেপে গাইড করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমরা যে সেন্সরের যে ইয়াটা করব স্যার, এখানে স্যার রিয়েল সেন্সরটা কি মাথায় নিয়ে কাজ করব? রিয়েল সেন্সর মানে কি বুঝতে চাও? মানে ওই যে ওয়ারলেস সেন্সরের যে ব্যাপারটা স্যার। রিয়েল সেন্সর তো আমরা করছি না, আমরা সিমুলেট করছি, মানে আমাদের রিয়েল সেন্সরে অনেক সমস্যা থাকতে পারে, আমরা জি আশা স্যার। করব সব ঠিক আছে, আমার এটা কাজ করবে শুধু, ঠিক আছে? মানে শুধু আমাদের প্রোগ্রাম যেটা এটা কাজ করবে ঠিকমতো ওই লজিকটাতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের লজিকে চলবে, আমাদের কম্পিউটারের ভিতরে চলবে, কোনো বাইরে কোনো সেন্সর নাই। জি স্যার। মেসেজ আসলে কোথাও পাঠাচ্ছি না আমরা, সব কম্পিউটারের ভিতরে। তো এই দুইটা অপশন আছে, ঠিক আছে? যে কোনো একটা করবো, দুইটা করবা না, জি স্যার। যে কোনো একটা নিয়ে আগাবা। আমি তো একটু মিস করে ফেলছি, সারমর্মটা একটু কি বললেন বুঝিনি স্যার। 5 মিনিট। আমি এই কোনটার, এই কোর্স অফারিংটা নাকি কি? প্রজেক্ট সিমুলেশনটা যেটা দেখালেন স্যার। এটা জি স্যার। এটা শুনেছো? আমি সেন্সর নেটওয়ার্কের কথা বলছিলাম, এখানে এনভায়রনমেন্ট এই আমার থাকবে। কাছে রেকর্ড আছে, তাহলে আমি পরে শুনে নিবনি স্যার। আপনি পরে শুনে নিও। শুধু মেইন কথা হলো তোমরা এই দুইটা থেকে একটু চিন্তা করবা, ঘুমানোর সময় চিন্তা করবা, এই বোঝার চেষ্টা করবা, নেক্সট ক্লাস বুঝতে পারলে কতগুলা কাগজে লিখবা যে এখানে আমার এই জিনিসগুলো বুঝেছি, এই জিনিস করতে হবে, ঠিক আছে? এতটুক।
ঠিক আছে? কিভাবে করতে হবে এগুলো তোমাদের এখন চিন্তা করার দরকার নেই। এই প্রজেক্টে এই কাজ আর এই প্রজেক্টে এই কাজ, যে প্রজেক্ট চিন্তা করবে সেইগুলা চিন্তা করে আসবে যে আমার এই প্রজেক্টে এই কাজগুলো আছে। ঠিক আছে? বাংলা ভাষায়, ইংলিশ ভাষায়। ওই তোমাদের এখান জাভা কিভাবে করতে হবে এটা তো এখনো চিন্তা করার দরকার নেই। ওকে? তো নেক্সট ক্লাসে যে এটা করে আনবে তাকে আমি বাকিটা গাইড করব। স্যার আমি এক্ষেত্রে একটু বলি স্যার, প্রত্যেকটা স্টুডেন্টের আইডিতে সে কতগুলা কোর্স করছে সেটা সম্পর্কে এবং পরবর্তী সেমিস্টারে সে কতগুলা কোর্সের জন্য এলিজিবল, এটার একটা প্রত্যেকটা আইডির জন্য কি আলাদা আলাদা করে ই করব? প্রতিটা আইডি আলাদা করে তোমার সফটওয়্যারটা একটা সামারি করবে যে এই মানে তাহলে প্রোগ্রামিং 2 তে কয়জন আছে। ঠিক আছে? তোমার প্রত্যেকটা আইডির মুখস্থ রাখতে হবে না, একটা হিসাব করার পর শুধু তুমি ওই প্রোগ্রামিং ওই কি বলে প্রোগ্রামিং 2 তে এক যোগ করবা, তারপর ওই স্টুডেন্টের কাজ শেষ, ওই স্টুডেন্টের মুখস্থ করার দরকার নেই ওর কয়টা কি কি এলিজিবল ছিল। ঠিক আছে? জি স্যার। স্যার সেটা তো বুঝতে পারছি স্যার। হ্যাঁ তবে স্যার আমরা যে এখন যে কোর্স অফারিংটা আমাদের ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ, হ্যাঁ, সেমিস্টার ওয়াইজই থাকবে। এক্ষেত্রে এটা কি স্টুডেন্ট ওয়াইজ হবে এটা বললাম স্যার। সেমিস্টার ওয়াইজ তো, কিন্তু সেমিস্টার ওয়াইজেও একটা স্টুডেন্ট তুমি রেজিস্ট্রেশন করছো তো, ঠিক না? জি স্যার। সেমিস্টার অফার হলো তো, যে কোনো একজন তো রেজিস্টার করছো, তো নেক্সট সেমিস্টার ধরো সামার 20-এ তোমার তোমার কি কি সাবজেক্ট করা আছে ওটা দিয়ে তোমার কি কি এলিজিবল হবা এটা তো বের করতে হবে তোমার হ্যাঁ নিজেরটা দিয়ে। তা ওটা করতে পারলে তুমি আরেকজনের একটা আনুমানিক বানালা, ওটা করতে পারে নাকি? যদি করতে পারে তাহলে এগুলা যোগ করবা যে আসলে তাহলে অমুক সাবজেক্টে কয়জন, অমুক সাবজেক্টে কয়জন। বুঝতে পেরেছো? জি স্যার। আমি অনেক কিছু বলে দিয়েছি, এগুলো কথা থেকে তোমাদের নিজের চিন্তা থেকে তোমাদের এই স্যার এই এখন তো আমরা করতে পারবো না, তবে এটার একটা ডিজাইন করতে পারি স্যার। হ্যাঁ হ্যাঁ একটা ডিজাইন করবা, শুধু ডিজাইন মানে কাগজ কলমে। জি স্যার। ঠিক আছে? যে ডিজাইন মানে কি এতটুকু যে এখানে কি লাগবে এতটুকু ইনাফ, যে কিভাবে হবে সেটা এখন চিন্তা করার দরকার নেই। শুধু এখানে কি কি আছে, এই প্রজেক্টে কি কি কাজ আছে, কি কি ডিভাইস আছে, কি কি মানুষ আছে, কি কি রেকর্ড আছে, কি কি তথ্য আছে, এগুলো সব মানে এই দুইটা প্রজেক্টের যে কোনো একটা থেকে। ওকে? জি স্যার। একটা হলো, প্রথমটা হলো রিসার্চের একটা টপিক আর এটা হলো প্রজেক্টের টপিক। ঠিক আছে? তো যে যেটা পছন্দ করে সেটা নিও। তা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাস হলো আমরা আমাদের এই আমাদের কোর্সটার নাম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ঢুকি না, আমরা শুধু জাভা নিয়ে একটু আলাপ করছিলাম। তা আজকে ফার্স্ট টাইম আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে আলাপ করব, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে আমাদের প্রোগ্রামটা ক্লাসে ভাগ হবে। ঠিক আছে? তো সেটা আমি ব্যাখ্যা করবো আস্তে আস্তে। আগে শুধু ক্লাসটা কিভাবে আমরা বানাই। এখানে আমার একটা এরর আছে কারণ ক্লাসেরটা ক্যাপিটাল সি হবে না, এটা অটো কারেক্ট হয়ে ক্যাপিটাল সি লিখি। ক্লাসটা আচ্ছা, তো ক্লাস এভাবে ডিক্লেয়ার করে তোমাদের, আমরা যে এতক্ষণ যে প্রজেক্টগুলো করছিলাম ক্লাস অটো ডিক্লেয়ার হয়ে যাচ্ছিল আমরা দেখি নাই। ঠিক আছে? বাট এটা হলো ক্লাস এরকম, ক্লাস এনি ক্লাস, তারপরে কার্লি ব্রেকের দুইটা। আর ক্লাসের ভিতরে একটা ফাংশন থাকে যেটা আমরা ইউজ করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন রেখে। এটা সব ক্লাসে থাকবে না, শুধু যে ক্লাসে ধরো তোমার একটা প্রজেক্টের 100টা ক্লাস, যে ক্লাস দিয়ে প্রজেক্টটা স্টার্ট হবে, প্রোগ্রামিং মানে এক্সিকিউশন স্টার্ট হবে, ওটাতে স্ট্যাটিক ভয়েড মেইন থাকবে, মেইন ফাংশন থাকবে, মেথড মেইন মেথড। তার মানে এটা কি লাইব্রেরি ফাংশনের মতো? হ্যাঁ, লাইব্রেরি ফাংশনের মতো? ওই বাকি ক্লাসগুলা জি স্যার। না মানে স্যার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা যেমন এটা হলো মেইন, সি প্লাস প্লাস এর মেইন এর মতো, যে মেইন হলো তোমার প্রোগ্রাম যেখানে স্টার্ট হয়, এই মেইনটা না থাকলে তোমার জাভা প্রোগ্রাম জানবে না কোথা থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে? তো মেইন যেখানে দাও সেখান থেকে প্রোগ্রামিং রানিং স্টার্ট হবে। তো মেইন সব ক্লাসে দরকার নেই, শুধু যে ক্লাসগুলো নিজেই রান করবে ওগুলাই। কারণ আমার অনেকগুলা ক্লাস থাকবে যেটা ব্যবহার হবে, নিজে রান করবে না, মানে তোমার মেইনটা অন্যগুলাকে ব্যবহার করবে। যেগুলো ব্যবহার হবে ওগুলো নিজে রান করবে না, ওগুলোতে মেইন দরকার নেই, মেইন শুধু যেখানে নিজে থেকে রান হবে সেটাতে দরকার। ওকে? তারও যাচ্ছি। তো যে কোনো ক্লাস হলো একটা ধরন। যেমন আমার একটা পার্সন ক্লাস,
পার্সন হলো একটা ধরন মানে, আর আমি আমি হলো পার্সনের একটা ইনস্ট্যান্স বলে, ইনস্ট্যান্স। ঠিক আছে, ইনস্ট্যান্স মানে যে কোনো একটা উদাহরণ। তো পার্সনের উদাহরণ আমি, তারপরে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নাম্বার 1, স্টুডেন্ট নাম্বার 2, সবাই একটা পার্সন। ঠিক আছে, এইগুলাকে বলে ইনস্ট্যান্স। এগুলা হলো ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স। ঠিক আছে, ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করি একটা, এটা হলো একটা অবজেক্ট। নাম্বার 3 হলো 3 নাম্বার মানুষটা পার্সনের অবজেক্ট। ঠিক আছে, জি স্যার। তো ইনস্ট্যান্স আর অবজেক্ট একটা কাছাকাছি। ক্লাসের মধ্যে অনেকগুলো ইনস্ট্যান্স থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইনস্ট্যান্স হলো এইগুলাকে ইনস্ট্যান্স বলে। এটা হলো একটা অবজেক্ট। ওকে, এটা হলো ক্লাস, এগুলা ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। ঠিক আছে জি স্যার। স্যার তাহলে কি স্যার এই পার্সনের আন্ডারে অনেকগুলো সাব ক্লাস? সাব ক্লাস না, এটা অবজেক্ট। অবজেক্ট মানে আমি একটা ক্লাস না, আমি হলো একটা অবজেক্ট। এই ক্লাসের এটা পার্সনের ভিতরে শুধু পার্সনের ব্যাখ্যাটা আছে, পার্সন কি, পার্সন কেমন হয়। এখন কোনো পার্সন আছে নাকি না, হ্যাঁ আমি একটা পার্সন আছি, এটা হলো পার্সন কেমন। ঠিক আছে, তো আবার ক্লিয়ার করে আবার বলি, ক্লাস পার্সন মানে পার্সনটা কেমন, এই ব্যাখ্যাটা আমি এই ক্লাসের ভিতরে দিচ্ছি। তার মানে কি কোনো পার্সন আছে? এখনো আমার প্রোগ্রামে কোনো পার্সন নাই, পার্সন একটা বানাতে হবে। তো আমি একটা পার্সন বানাইছি, পার্সনটার নাম দিয়েছি মি। ঠিক আছে, পার্সনটা আমি কিভাবে ডিক্লেয়ার করেছি, ইন্টের মতো। ঠিক আছে, ইন্ট, ইন্ট বলি না, ইন্ট এক্স, জি স্যার। ওরকমও পার্সনও ওভাবেই যখন আমি ক্লাস ক্রিয়েট করো, ওটা একটা ডাটা টাইপের মতো হয়ে যায়। পার্সন মি ইকুয়ালস টু নিউ পার্সন, এভাবে ডিক্লেয়ার করতে হয় একটু ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটটা দিয়ে। তো এটা হলো পার্সনটা কেমন হয়, আর আমি হলো একটা পার্সন। ঠিক আছে, পার্সনের ব্যাখ্যা, পার্সনের যে কোনো একজন, একটা পার্সন। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আরো এক্সাম্পল আসবে, সমস্যা নাই। স্যার আমি এই জিনিসটা স্যার একটু বুঝিনি স্যার। হ্যাঁ বলো। পার্সন মি, হ্যাঁ তাহলে পার্সন মি আমরা তো সরাসরি নিউ পার্সন দিয়ে এমনি খুলতে পারি, কিন্তু এটা রুলসটা এমন হওয়ার কারণ কি স্যার? আবার বলো, আবার রিপিট করে দাও প্রশ্ন। স্যার আমরা যেমন জানি ইন্টিজার এক্স, এক্স এর ভ্যালুর মানটা আমরা দিয়ে দিই, ইন্টিজার টাইপ একটা ভ্যালু দিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে একটা নতুন পার্সন নেওয়ার জন্য পার্সন মি এটা কি লিখতেই হবে? হ্যাঁ, কারণ আমার পার্সনের একটা ক্লাস করা আছে, কিন্তু আমাদের পার্সন তো আগে থেকে করা নাই। তুমি প্রোগ্রামিং এ তুমি শুধু মি লিখলে কেমনে চলবে? মি মানে কি? মি কি ইন্ট নাকি মি স্ট্রিং নাকি মি পার্সন? ঠিক আছে, এই জন্য পার্সন মি লিখতে হবে। যদি মিটা একটা পার্সন হতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, পার্সন জাফার ইকুয়ালস টু নিউ পার্সন। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। এভাবে ডিক্লেয়ার করতে হয়। পার্সন কি জিজ্ঞেস করছিলা শহীদ? জি স্যার। শহীদ ইকুয়ালস টু নিউ পার্সন। দুইটা পার্সন আছে এখন। ঠিক আছে, দুইটা পার্সন অবজেক্ট আছে। পার্সন ক্লাস থেকে আমি দুইটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করেছি। ওকে, এটা হলো টু অবজেক্টস ক্রিয়েটেড ফ্রম পার্সন ক্লাস। ওকে জি স্যার। ওকে, তো একটা উদাহরণ, তো এটা চলো আমরা প্র্যাকটিস করি। আমার পার্সনে তার নাম থাকতে পারে, তার এই হাইট থাকতে পারে। ওকে, তো আমরা ওভাবে একটা ক্লাস ক্রিয়েট করি আমাদের এই এক্লিপসে গিয়ে। তো এটা যখন নতুন ক্লাস ক্রিয়েট করব, নতুন ক্লাস তুমি আরেকটা ক্লাসের ভিতরে ক্রিয়েট করতে পারবা না। ওকে, দু ক্লাস এভাবে নিউ ক্লাস করতে হবে, নিউ ক্লাস। ওকে, ক্লাসের নাম দিচ্ছি পার্সন। আর এটাতে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থাকবে না। ঠিক আছে, কি কারণে? বিকজ আমাদের ওই
এটা দিয়ে রান হবে না, রান হচ্ছে ক্লাস 4 দিয়ে, এই ক্লাস 4 দিয়ে। তো স্ট্যাটিক ভয়েড মেইনটা দিচ্ছি না, পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। দেখো এখানে একটা পার্সন ক্লাস ক্রিয়েট হয়েছে। তারপরে এখানে তার কয়েকটা ব্যাখ্যা দিই, তার নাম আছে, পার্সনের নাম আছে, আর তার হাইট আছে, হাইট। ওকে, জি স্যার। তো আমার ক্লাস 4 এ গিয়ে একটা পার্সন ক্রিয়েট করি, দেখি হয় নাকি। পার্সন জাফর ইকুয়ালস টু নিউ পার্সন, হয়েছে, ঠিক আছে। এখন আমি জাফরের হাইট বসাতে পারবো, জাফরের হাইট বসাতে পারবো। ওটা ডাবল ছিল, দেখো দেখো এখানে দেখাচ্ছে ডাবল। জাফর ডট হাইট ইকুয়ালস 1.63। ওকে, জাফর নাম বসাতে পারি, নেম ইকুয়ালস টু জাফর। ওকে, তো ক্লাস মানুষ কেন করে? কারণ কি? কারণ ধরো তোমার পার্সনের মধ্যে আর নতুন কিছু লাগছে, আর নতুন অনেক কিছু লাগতে পারে, তো তোমার প্রোগ্রামের ভিতরে অনেক হিবিজিবি হবে। এটা আলাদা থাকলেও যদি এখানে কোনো ভুল থাকে, তুমি এখানে এসে ঠিক করতে পারবা। তোমার যদি এখানে তুমি পার্সন ক্রিয়েট করতে থাকো, অনেক কিছু করতে থাকো, যদি ভুল থাকে তাহলে ঠিক করতে অনেক কঠিন হবে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলি এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে আমার মানুষ একটা পার্সন, এটার যা ফাংশন আছে, যা কাজ আছে, এটা আমি পার্সন ক্লাসের মধ্যে ঢুকাই দিচ্ছি, পার্সন ক্লাসের মধ্যে। এই পার্সন ক্লাস ঢুকাই দিচ্ছি এই কারণে যেন আমার পার্সন নিয়ে যা কাজ আছে ওটার মধ্যেই হয়, আমার মেইনে ওগুলো সব করার দরকার নেই। ওকে, এটা আর এক্সাম্পল দেখাবো। তো এটা যদি আমি প্রিন্ট করতে চাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, জাফর ডট নেম, এটা প্রিন্ট হবে। আমার ক্লাস 4টা রান হচ্ছে, দেখেছো? ক্লাস 4 রান হচ্ছে, এখানে দেখাচ্ছে ক্লাস 4 রান হচ্ছে, বাট ওই পার্সন ক্লাসটা ইউজ করছে। তোমার এখানে তোমার এই প্যাকেজের ভিতরে বিভিন্ন ধরনের ক্লাস থাকতে পারে, যেমন যারা ওই ওই সেন্সর নেটওয়ার্কে সিমুলেশন করতে চাও, তাদের ওই সেন্সর একটা ক্লাস থাকতে পারে, মেসেজ ক্লাস থাকতে পারে। আর যারা ওই 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 কি বলে, ওই কোর্স অফারিং ওটা করতে চাও, তাহলে তোমার স্টুডেন্ট ক্লাস থাকতে পারে, কোর্স ক্লাস থাকতে পারে, ঠিক আছে, এরকম বিভিন্ন ক্লাস থাকবে। ওগুলা তোমার মেইন ব্যবহার করবে শুধু, আর আস্তে আস্তে বুঝবো আসলে কিভাবে ব্যবহার হবে, আস্তে আস্তে আমরা দেখবো। ওকে, তো এগুলা শেষ। আচ্ছা, তো এখন মেথড। তো মেথড মানে যে কোনো ক্লাসের ভিতরে কোনো একটা কাজ, যেমন আমি সবচেয়ে ক্লাসে আমি ডাইরেক্টলি ভ্যালু সেট করেছি, ঠিক আছে। আমি এটাও করতে পারি, জাফর ডট হাইট ইকুয়ালস টু -1। কারো হাইট কি কোনো -1 হয়? -1 তো হয় না, ঠিক না, নেগেটিভ হাইট তো হয় না। কিন্তু আমার এখানে কোনো থামানোর কোনো ওয়ে নাই। আমি কি করি, সবসময় আমরা ক্লাসের মধ্যে ওই ক্লাসের জিনিসগুলোকে প্রোটেক্ট করি। ধরো এটাকে প্রাইভেট করে ফেলবো, তার মানে কি আমি বাইরের থেকে এখন এটা এখন দেখো এরর হয়ে গেছে। বাইরে থেকে এটা নেওয়া যাবে না। হ্যাঁ, হাইটটা আমি এভাবে সেট করতে পারবো না। আমি কেন এটা প্রাইভেট করলাম? কারণ আমি জানি এখানে মানুষের ভুল হতে পারে, নেগেটিভ নাম্বার দিয়ে দিতে পারে, ঠিক না। আচ্ছা, আমি এটার জন্য স্যার আমরা আগে তো পাবলিক লিখে দিয়েছিলাম না, তারপরেও কিভাবে এটা সে একা একাই বুঝে নিল যে এটা পাবলিক? হ্যাঁ, আগে একাকে বুঝে নিল, হ্যাঁ, নিজে নিজে বুঝে নিয়েছে, এটা ডিফল্ট একটা। ওকে, কিছু না রাখলে এটা পাবলিকের এক্স্যাক্টলি কি হয় আমার মনে নাই, কিন্তু এই পাবলিকের মতো ইউজ করলাম, রাইট। বিকজ আমরা কোনো সময় লেখা ছাড়া রাখবো না, আমরা পাবলিক না প্রাইভেট সবই লিখবো। তো এখন আমরা হাইটের জন্য একটা কিভাবে কন্ট্রোল করতে পারি, একটা মেথড বানাবো।
মেথড, যেন আমার হাইট বসানোর সময় এগুলো সব চেক করা হয়। কিভাবে লিখবো? পাবলিক ভয়েড, এগুলো সব আমি ব্যাখ্যা করব। এখন লিখি শুধু, তোমরা দেখো। পাবলিক ভয়েড সেট হাইট। সেট মানে কি? হাইট বসাও। একটা ডাবল ভ্যালিউ নিবে। তো হাইট ইকুয়ালস হাইট। এটা হলো বেসিক, আরো পরে করব। এটা হলো আমি হাইট বসানো ডাইরেক্ট কোনো অপশন দিচ্ছি না, বলছি তোমার হাইট বসাতে হলে আমার এই মেথড ডাকতে হবে। কিভাবে? আমি এখন করি জাফর ডট সেট হাইট 1.63, এখানে ডট সেট হাইট -1। তার মানে কি আমি এখন ওই এভাবে করতে পারছি না। নট জাফর ডট হাইট ইকুয়ালস টু 1। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো যে আমার এখানে ওই হাইটের ভেরিয়েবল ডাইরেক্টলি বসাতে আমি একটা সেট হাইট মেথড ডাকছি। মেথড কিভাবে বুঝবো? এখানে একটা ব্র্যাকেট আছে। ওকে, স্যার যখনই আমরা সেট হাইট করব সেটা পাবলিক থাকলেও সেটা পরবর্তীতে কেউ চেঞ্জ করতে পারবে না এই ভ্যালুটা। কেন চেঞ্জ করতে পারবে না? চেঞ্জ করার বাধা দেইনি এখনো, চেঞ্জ করার কোনো বাধা দেই নাই, তো বারবার চেঞ্জ করতে পারবে। তুমি এটার কথা বলছো? ঠিক আছে, আমি এটা আরো ব্যাখ্যা করবো, আরো বুঝবা। ওকে, ওকে। তো তো আমার এখন আমি এটা প্রাইভেট কারণে আমি ডাইরেক্টলি এই হাইটের সমান মানটা বসাতে পারছি না। আমার এই মেথডকে ডেকে, এটার মেথড কিভাবে বুঝবো? এখানে পাবলিক আছে, ভয়েড আছে, এগুলোকে কি বলে? এটাকে বলে রিটার্ন টাইপ। ভয়েড মানে যে আমার কোনো রিটার্ন করবে না। অনেক ফাংশন মেথড আসবে যেখানে কিছু রিটার্ন করবে, আমরা আস্তে আস্তে দেখবো। এটা এখন শুধু জেনে নাও এটাকে রিটার্ন টাইপ বলে। রিটার্ন টাইপটা আমরা আরো পরে ব্যাখ্যা করব। এটা হলো ওটার নাম, এটা হলো প্যারামিটার, মানে এই মেথডকে আমরা এই প্যারামিটার পাস করছি। এই দুইটা মিলে এটাকে সিগনেচার বলে। ঠিক আছে, সিগনেচার। সিগনেচার কেন লাগবে এটা এখন জানার দরকার নাই, কিন্তু যে কোনো মেথডের এইটা ডুপ্লিকেট হতে পারে না। মানে এখানে আরেকটা পাবলিক ভয়েড করতে পারি, দেখো সেট হাইট ডাবল এইচ, সেম নেম সেম প্যারামিটার, এটা না করছে, হতে পারে ডুপ্লিকেট। দেখেছি ডুপ্লিকেট বলছে। আমি যদি এটা চেঞ্জ করি তাহলে নিয়ে নিচ্ছে। মানে কি তোমার এই নামের সাথে এই প্যারামিটার ডুপ্লিকেট হতে পারবে না। এটা হলো এটার সিগনেচার, এই সিগনেচার ডুপ্লিকেট হতে পারবে না। জি স্যার, ডুপ্লিকেট কিন্তু আমরা তো জানি স্যার হাইট সবসময় ডাবল টাইপ অথবা ফ্লুইড টাইপ হলে ভালো হয় স্যার। হ্যাঁ, হতে পারে, ঠিক আছে। কিন্তু তবুও এরকম ডিক্লেয়ার করতে কোনো সমস্যা হয় না তো? কেউ যদি হাইট ইকুয়ালস টু 1 দেয় তাহলে কি এরর হবে নাকি? চলো আমরা দেখি, আমি এই জিনিসটা বাদ দিই, এরর হবে না বোধহয়। বিকজ ইন্ট কেউ ডাবল নিতে পারে। চলো টেস্ট করি দেখ। int y equals to 2, Jafar dot set height 2, sorry 2 না, সরি y নিচ্ছে। তার মানে কি ওই ডাবলের জায়গায় ইন্ট নিতে সফের কোনো অসুবিধা নাই, মানে যাবার কোনো অসুবিধা নেই। আমি শুধু দেখাচ্ছিলাম যে ওই তোমার সিগনেচার এই ডুপ্লিকেট করতে চাইলে তাহলে তোমার ওই মাঝখানে কিছু একটা চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করতে হবে, না হলে চেঞ্জ করতে হবে। ওকে, যদি শুধু এর ভিতরে চেঞ্জ করা তাহলে এই নামে দুইটা থাকতে পারে। অলরাইট স্যার সেম নামে যদি সিগনেচার আলাদা করার পরে স্যার আমরা যখন কল করব স্যার মেথডটাকে, তখন স্যার এটা আসলে আলাদাভাবে বুঝতে পারবে কিভাবে? ওরা বুঝে যে এটা ইন্ট ব্যবহার করা হচ্ছে, ও এখানে ডাবল ব্যবহার করছে, আমি ওটাই ডাকবো। কম্পাইলার বুঝবে, জাভা কম্পাইলার বুঝবে। জি স্যার, অটোমেটিক বুঝে নিবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ওকে।
এখন তবুও তো আমার -1 তো অ্যালাউ হচ্ছে, হাইতে -1, এটা কিভাবে বাধা দিব? আর এখানে একটা করে দিই, ইফ height h is less than 0, তাহলে system.out.println height cannot be negative. Else height equals to, ওকে, আর ইনটা আমি সরাই ফেলি, সেটা শুধু দেখানোর জন্য দিয়েছিলাম, ইনটা দরকার নেই। ওকে, দেখি এখন কি হয়। দেখি তো, Yes, sir. ওকে, তো আমি আরেকটা মেথড বানাচ্ছি, এটা হলো print height, না get height। এখন ধরো আমি এই জাফরের হাইটটা জানতে চাই, আমি তো ডাইরেক্টলি হাইটে ভ্যালুটা পড়তে পারবো না। ধরো আমি এখানে প্রিন্ট করতে চাই system.out.println jafar.height, পারবো? না স্যার, হবে? পারবো না স্যার, পারবো না, বিকজ এটাকে আমরা প্রাইভেট করেছি। প্রাইভেট করেছি। জি স্যার। এই যে প্রাইভেট করেছি, তার মানে আমরা এই হাইট অফ এই ভেরিয়েবলটা আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। এখন আমি হাইট বসাতে পারছি, তো কিভাবে এটা পড়বো? এটার জন্য আরেকটা মেথড বানাতে হবে আমার, পাবলিক ভয়েড, এগুলাকে আমরা যেগুলা মান মান দেই ওগুলাকে আমরা সেট মেথড বলি, আর যেগুলাকে আমরা মান নেই এগুলো গেট বলি। গেটের কোনো এই প্যারামিটার দরকার নাই, বিকজ আমি গেট হাইট দিয়ে আমি হাইট মানটা চাই, হাইটের মানকে দিচ্ছি না, আমরা শুধু নিচ্ছি। তো রিটার্ন হাইট, ঠিক আছে। এখন রিটার্ন ভ্যালুটা রিটার্ন করছি, তো ভয়েড হবে না, ডাবল দিয়ে রিটার্ন করতে হবে, বুঝেছ? মানে এই যখন আমরা হাইট মান বসাচ্ছি, আমি হাইটের এই সেট হাইটের সময় আমার কোনো মেইন থেকে আমি কোনো মান ফেরত চাচ্ছি না, ঠিক আছে। কিন্তু যখন আমি হাইটের মানটা চাচ্ছি, তখন ওই হাইটের মানটা আমি ফেরত চাচ্ছি। আমি পার্সন ক্লাসকে বলছি আমাকে হাইটের মানটা দাও, তো মানটা দিতে হবে। দেওয়ার সিস্টেমটা কি? এই রিটার্ন শব্দটা। যখন যদি এই মান রিটার্ন করতে চাই, তাহলে আমার ফাংশনের মেথডের এখানে রিটার্নের এই কি ধরনের রিটার্ন করছে এটা দিতে হবে। যেমন এখানে কোনো রিটার্ন নাই, এই জন্য ভয়েড। এখানে রিটার্ন হলো ডাবল টাইপ, কারণ ডাবল টাইপ হাইট হলো ডাবল টাইপ রিটার্ন করছি। এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। কেউ আছে যে বুঝে নাই? তাহলে আমার প্রতিটা ভেরিয়েবল জন্য দুই ধরনের ফাংশন থাকতে পারে। একটা হলো এটা মান বসানোর জন্য, একটা মান পাওয়ার জন্য, টু সেট ইট এন্ড টু গেট ইট, ঠিক আছে। গেট মেথড টু রিড দ্য ভ্যালু, টু রাইট দ্য ভ্যালু, ওকে। এখন আমি এখানে বলি জাফর ডট get name, get height, sorry, ওকে। তো এটা আমি বারবার চেক করব, এটা পর একবার দিব, এটা পর একবার দিব। দেখি কি হয়। কি হওয়ার কথা? এখানে হাইটের জায়গায় 1.63 থাকার কথা, ঠিক না? এখানে হাইটের জায়গায় -1 থাকার কথা না, বিকজ আমার মেথডে আমি বলে দিয়েছি -1 নেগেটিভ নাম্বার নিতে না, নাম্বার নেবে না। 1.63 থাকার কথা, Yes, sir. আর এখানে 2 থাকার কথা। দেখি, ওকে। Yes, sir. আজানের পর কন্টিনিউ করব। রেকর্ড করে একটুগুলো রিপিট করি।
তা আমরা বলেছিলাম যে আমরা রিটার্ন দিয়ে, এটা আগে ভয়েড ছিল, আমরা বুলিয়ান করছি এই কারণে যে আমরা একটা খবর দিতে চাই মেইনকে যে আমার ভুল হয়েছে। এই আউট দিয়ে এখানে আউটপুট হচ্ছে, কিন্তু আমার মেইন এখনো কোনো খবর পাচ্ছে না। এটা হলো মেইন না, এটা হলো কোনো একটা আউটপুট। তো মেইনকে খবর দেওয়ার জন্য আমি একটা ফলস ভ্যালু রিটার্ন করতে পারি, আর যেটা কারেক্ট হয় সেটা ট্রু রিটার্ন করতে পারি। এটা করলে আমার মেইন এখন খবর পাচ্ছে এই ফলস আর ট্রু দিয়ে যে আমার মেথড ঠিকমতো কাজ করেছে নাকি না। যদি ঠিকমতো কাজ করে নাই, আমাদের উচিত হবে যে আমাদের এই পুরা প্রোগ্রাম ক্লোজ করে আমাদের চেক করা দরকার আসলে আমাদের কোথায় ভুল হয়েছে প্রোগ্রামিং এ। তো এটা কিভাবে করব? আবার রিটার্ন দিয়ে যে কোনো মেথড ক্লোজ করা যায়। তো এই মেইন মেথড কিভাবে ক্লোজ করব? মেইনটাকে রিটার্ন করলে ক্লোজ হয়ে যাবে। তো সব জায়গায় আমার যখন এই সেট হাইট রান করব, তখন একটা ইকুয়ালস টু ফলস দিব। যদি ফলস হয় তাহলে আমরা প্রোগ্রামটা বন্ধ করে দেব। রিটার্ন মানে ফেরত যাও। মেইন থেকে ফেরত গেলে তো আর কিছু নাই। ঠিক আছে? এখান থেকে রিটার্ন মানে ফেরত যাও। ফেরত যাও মানে কি? কোথা থেকে ডেকেছে ওকে সেখানে ফেরত যাও। তো এখানে ডেকেছে সেট হাইটটা দেখো, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সেট হাইট থেকে ডাকা হয়েছে, আবার এখানে ফেরত আসবে। এখান থেকে ডাকা হয়েছে, আবার ফেরত আসবে। এখান থেকে ডাকা হয়েছে, আবার ফেরত আসবে এখানে। তো রিটার্ন এখান থেকে ফেরত যাও এটার বাইরে। তো যখন আমরা একটা ভুল পাই, আমরা বের হয়ে যাব, বের হয়ে আমাদের প্রোগ্রামটা চেক করব। এটা হলো ওয়ান অফ দ্য ওয়েজ অফ চেকিং আওয়ার প্রোগ্রাম, যে আমাদের কোথাও ভুল থাকলে ওখানে বন্ধ করে দেওয়া, আউটপুট করে বন্ধ করে দেওয়া। আউটপুট করেছি, বন্ধ করে দিয়েছি। এখন আমাদের প্রোগ্রামিংকে ঠিক করতে পারবো। ওকে, তো এই একটা রুল হলো methods should be used to access class variables. আমার ক্লাসে, পার্সোনাল ক্লাসে নেম আছে, হাইট আছে। তো হাইটটার আমি মেথড দেখিয়েছি, কতগুলো মেথড দেখাইছি যে হাইট আমরা কিভাবে মেথড দিয়ে অ্যাক্সেস করতে পারি। তো তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, তোমরা এই স্ট্রিংটা নামটাকে প্রাইভেট করবা। নামকে প্রাইভেট করার পর এটার জন্য এভাবে মেথড বানাবা। মেথড বানিয়ে কন্ডিশন দিবা যে নামে কি থাকতে পারে না, নামের ভিতরে স্টার থাকে না, কারণ নামে স্টার নাই বোধহয়, কোনো দেশে দেখি নাই। স্টার থাকতে পারবে না, এটা থাকতে পারবে না, সিম্বল, বিভিন্ন সিম্বল থাকতে পারে, আন্ডারস্কোর কারো নামে নাই, ঠিক না? কিন্তু নামে ড্যাশ থাকতে পারে। আর কি কি থাকে? ড্যাশ থাকতে পারে, এগুলা নট, এগুলা হলো নট ওকে। কোন নাম, মানুষের নামের বোধহয় না, এই নাম্বার নাই না, নাম্বার নাই, 0 to 9 ও নাই, ঠিক না? নামে কি থাকতে পারে? এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, হাইফেন থাকতে পারে, ফুল স্টপ থাকতে পারে, এটাও থাকতে পারে, ঠিক না? কয়েকটা নামে এরকম থাকে এই অ্যাপোস্ট্রফি দিয়ে। ওকে, তো এভাবে তুমি যদি কন্ডিশন লিখতে পারো যে যদি আমার এখানে এগুলা থাকে, তাহলে এই নামটা যে কারেক্ট নেম না, ঠিক আছে? এই যদি এটা না পারো, আর আরেকটা ইজি করে দিই, ইমেলের জন্য একটা লেখো। কারণ ইমেলে আমরা জানি, ইমেলে একটা এটা থাকতে হবে, আর এটার পরে একটা ডট থাকতে হবে, ঠিক আছে? ফলোড বাই, কিছু চিহ্ন অ্যাকসেপ্ট করে না ইমেল, হ্যাঁ জানি। কিন্তু হ্যাঁ ওটাও করতে পারো, কিন্তু আমার সবার জন্য যেমন স্পেস থাকতে পারে না, হ্যাঁ, নো স্পেস, জি স্যার। নো স্পেস, নো এন্ড, তারপর নো এন্ড, ঠিক আছে? তো এই কোডটা, এটা তোমাদের সবাই সবকিছু পারবে এরকম না। এটা লিখতে পারো কোড, নাহলে এটার কোড লিখতে পারো, যে কোনো একটা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো। জমা দেওয়া মানে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা, ঠিক আছে? পুরোটা না পারলে এতটুকু যে এটা আছে নাকি না চেক করবে, ঠিক আছে?
একটা ইমেলে এটা থাকার কথা, পরে এটা থাকার কথা। ওকে, তো এটার পরে এটা এটা না পারলে শুধু এই দুইটা আছে নাকি এতটুকু করলে আমি বাকিটা পরে বুঝাই দিব। আর আরো কন্ডিশন লিখতে অ্যাড করতে পারলে এগুলো লিখবা, ঠিক আছে? তো এটা হলো নেক্সট ক্লাসের এখানে মেথড। কি করবা এখানে? এখানে একটা মেথড লিখবো, পাবলিক বুলিয়ান সেট ইমেল স্ট্রিং ই, তারপরে যদি সব ঠিক থাকে ট্রু রিটার্ন করবে, আর যদি কোনো ভুল পায় তখন ফলস রিটার্ন করবে। ওকে ওকে, এটা হলো অ্যাসাইনমেন্ট। আজকের ক্লাসে আর কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, এটা অ্যাসাইনমেন্ট। ওকে গুড। তো আমি এই দুইটা, এই পার্সোনাল ক্লাস আর ক্লাস 4 আজকে পাঠাবো। এই দুইটা হলো আজকের ম্যাটেরিয়াল। আচ্ছা, তো গেট দ্য নেম পারসন, সেট দ্য নেম অফ পারসন, এই মেথড গুলা আমি দেখাচ্ছি না, বিকজ আমি এটা পড়লে আমি গেট হাইট আর সেট হাইট দেখাইছি। গেট হাইট, সেট হাইট, ঠিক আছে? তো গেট নেম, সেট নেম কিরকম হবে? গেট নেমটা এরকম হবে, গেট পাবলিক, বলো তো রিটার্ন টাইপটা কি গেট নেমের জন্য? দেখো হাইটের আমরা ডাবল রিটার্ন করছি, বিকজ হাইট হলো ডাবল। স্যার স্ট্রিং হবে স্যার, স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং রিটার্ন করব আমরা। স্ট্রিং রিটার্ন করব আমরা। get name return name, ওকে? এটা যদি ভুল দেই, যদি ভয়েড দেই, এখানে আটকাবে, এরর দেখাবে। এটা থেকে বোঝা যায় যে এটা স্ট্রিং হওয়ার কথা। ওকে, আর এখানে যদি রিটার্ন নেম না, এটা কাজই তো তুমি নেমটা রিটার্ন করতে। গেট নেম মানে কি? নেমটা ফেরত দিতে চাচ্ছ, কারণ তোমার মেইন কোন সময় বলবে এটা নেম জানতে চাই। ওকে ওকে, তো এই আচ্ছা স্যার ক্লাস নেওয়ার সময় আমরা তো আন্ডারস্কোর, সরি স্যার, মানে আপার কেস লোয়ার কেস তো ইউজ, এখানে কি এটা সমস্যা করে না? কোথায়? যেমন উপরে তো নিয়েছি আমরা গেট নেম, স্ট্রিং নেম যেটা, সেটা তো ছোট হাতের, বাট এই ক্ষেত্রে গেট নেমটা না, এটা একটা নাম, এটা তুমি এবিসিডি লিখতে পারতাম। জি স্যার। এবিসিডি লিখলেও হতো, বাট এবিসিডি দেখে বুঝবে এটা কি। গেট নেম দিয়ে বুঝি এটা নাম গেট করার জন্য, নাম পাওয়ার জন্য একটা মেথড, ঠিক আছে? কিন্তু এখানে এই জি এ এনটা, এই জিইটি এন এম এইগুলার কোনো আসল মিনিং নাই। মানে জাভা এখানে যে নেম লিখেছে এটা বুঝে না, ঠিক আছে? এখানে আন্ডারস্কোর দিতে পারতাম, এভাবে দিতে পারতাম, এভাবে দিয়েছি। মানে আমি এভাবে প্রোগ্রাম করতে অভ্যস্ত, কিন্তু অনেক মানুষ এভাবে করে, আন্ডারস্কোর দিয়ে এভাবে। আমরা সি প্লাস প্লাসে করছিলাম তো, মানে হ্যাঁ। ক্লাসের নামে প্যারামিটার পড়ছিলাম, এই জন্য জিজ্ঞাসা করলাম স্যার এটার কোনো নিয়ম আছে কিনা। না না, এখানে নিয়ম মানে জাভাতে কোনো নিয়ম নাই, তোমার নিয়ম, তুমি যেভাবে নিয়ম করতে চাও, ঠিক আছে? যেমন আমি সবসময় এভাবে করি, এভাবে করি। ওকে স্যার। এখানে ক্যাপিটাল দিলাম কেন? কারণ আমি এই শব্দ আর এই শব্দ থেকে আমার সুবিধার জন্য, পার্থক্য করার জন্য। কিন্তু তুমি এরকম করতে পারো, ঠিক আছে? এরকম করলে তাহলে জাভাতে দেখো, জাভার তোমার এই ফর এক্সাম্পল নেম ডট এরকম, জাভাতে নর্মালি এভাবে করে। শব্দ বেশি হলে কম্পেয়ার টু, দেখো কম্পেয়ারের পরে টুটা বড় হাতের টিটা। এটা হলো জাভার ইন্টারনাল নিয়ম, কিন্তু এটা যে ফলো করতে হবে তোমার এরকম না, তুমি এভাবেও করতে পারো। ওকে, কিন্তু আমি আমার এভাবে করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। এটা একটা অভ্যাস, এটা কোনো নিয়ম না। ওকে ওকে ওকে, তো এখন আমি দেখাই যদি আমরা একটা অবজেক্টকে কপি করতে চাই তাহলে কি হয়। তো আমি এই নেগেটিভ গুলা বাদ দিই, এগুলো সব বাদ দিই।
ধরো পারসন জে ইকুয়ালস টু জাফর করলাম, ওকে। এখন কি, এখন প্রশ্ন হলো, এই প্রশ্ন আমার যে আমি আগে তো জাফর একটা ছিল, ঠিক না? এটা হলো জাফর। এখন যে করলাম, যে কি আলাদা নতুন একটা হয়েছে নাকি জাফর আর যে একই জিনিস? হ্যাঁ, এটা আমরা টেস্ট চেক করি। এটা দিয়ে কি হলো, যে কি এটারই হয়ে গেল নাকি আলাদা নতুন একটা হয়েছে, এটা চেক করব, ওকে। স্যার যে তো জাফরকে মিন করতেছে স্যার, যেটা। হ্যাঁ, কিন্তু তার মানে কি যে একটা নতুন একটা হয়েছে নাকি যে ওটাই? ওকে, এটা চেক করব আমরা। কিভাবে চেক করব? আমরা জাফরের ভ্যালু চেঞ্জ করে দেখব যে এর ভ্যালু চেঞ্জ হয়েছে নাকি, দেখি। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন জে ডট গেট হাইট। ওকে, এটা হলো j's height equals to, এটা যারা বুঝো না তার আগে ভিডিও দেখলে বুঝবা এখানে কি করছি, এটা বুঝবা। ঠিক আছে, আগের ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেইন করেছি। ওকে, তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন জাফারস হাইট equals to জাফার ডট গেট হাইট। ওকে, তারপরে ধরো আমি জাফারের জে এর হাইট চেঞ্জ করি, ঠিক আছে, জে ডট সেট হাইট 1.00। এখন আবার এই দুইটা প্রিন্ট করি, কি আসে। যদি দুইটা আলাদা হয় তাহলে জেটা চেঞ্জ করার পর জাফরটা চেঞ্জ হবে না, আর যদি দুইটা সেম হয় তাহলে জেটা চেঞ্জ করলে দুইটা একসাথে চেঞ্জ হবে। এই যে দেখি, আগে তো দুইটাই 1.63 ছিল কারণ আমি দুইটাকে সেম করেছি, পরে জেটা চেঞ্জ করেছি 1 করেছি, জাফরটা 1 হয়ে গিয়েছে, যদিও জাফরটা আমি এখানে কোথাও চেঞ্জ করি নাই, ঠিক না? জি স্যার। ওকে, তো এখন আমি একটু চেঞ্জ করব এখানে কোডটা, এই কোড আমি কমেন্ট আউট করে কপি পেস্ট করে আবার রিপিট করব এটা, ওকে, অন্য একটা ওয়ে। আমি এখানে এটাকে ক্লোজ করি। এখন আমি এটা কি করব, এটাকে ইকুয়াল করব না, আমি ক্লোন করব। ক্লোন মানে তোমরা জানো, জাফর ডট ক্লোন নেই, আমার ওটা ওই এখানে ইনহেরিট কিছু একটা করা দরকার ছিল, যেন ক্লোনটা নেই। এটা দিয়ে আমি অন্য একটা দিয়ে টেস্ট করি, ওকে। তো ইম্পোর্ট এক্সিস্টিং একটা ক্লাস, ইম্পোর্ট জাভা ডট awt ডট পয়েন্ট awt ডট পয়েন্ট, এই যে, ওকে। তা আমরা এই জিনিসটা ওই পয়েন্ট দিয়ে করি, দেখো পয়েন্ট ক্লাসটা হলো যে পয়েন্ট, আমার এই ক্লাসে এক্স আর ওয়াই দুইটা ভ্যালু আছে, ওকে। পয়েন্ট এ ইকুয়ালস টু নিউ পয়েন্ট, তো আমরা ক্রিয়েট এই পয়েন্ট অবজেক্ট ক্রিয়েট করি এভাবে নিউ পয়েন্ট দেওয়া, যারা হয়তো অনেকক্ষণ ধরে ক্রিয়েট করি নাই সবাই ভুলে যেতে পারো, দুইটা পয়েন্ট দিলাম 2 3, ওকে। তারপরে পয়েন্ট বি ইকুয়ালস টু এ, তারপরে এটা রান করি। এই পয়েন্টের ভিতরে এই প্রাইভেট
প্রাইভেট করা না, তো আমি ডাইরেক্টলি a ডট এক্স ভ্যালু আর a ডট ওয়াই ভ্যালু বের করতে পারবো। b's x equals to b dot x. b dot x equals to 10. ওকে, আমি আগের জিনিসটা আমি এখন পয়েন্ট দিয়ে আবার রিপিট করেছি। পয়েন্টটা আবার কি? পয়েন্ট হলো একটা ক্লাস আগের থেকে জাভাতে কেউ একজন তৈরি করে রেখেছে। ওকে, এই পয়েন্ট ক্লাস ইউজ করতে চাইলে আমি ইম্পোর্ট করলাম ক্লাসটাকে। আমার পার্সনটাকে ইম্পোর্ট করতে হয়েছে না এই কারণে যে আমার পার্সনটা আমার একই প্যাকেজের ভিতরে আছে। ওকে, নাহলে আমার এভাবে ইম্পোর্ট পার্সন করতে হতো, ইম্পোর্ট পার্সন করতে হচ্ছে না এই কারণে যে আমার অলরেডি পার্সনটা আছে আমার একই প্যাকেজের ভিতরে, তার দরকার নাই। আর এটা ইম্পোর্ট করতে হচ্ছে এই কারণে, কারণ এটা আমার এখানে নাই। ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে এখন ইউজ করছি। কিভাবে ইউজ করতে হয়? পয়েন্টের ভিতরে দুইটা ভ্যালু আছে, 2 আর 3 ভ্যালু। এটা কি পরে এক্সপ্লেন করবো, আপাতত মেনে নিও যে এই পয়েন্টের এক্স আর ওয়াই ভ্যালুকে, এক্স কে আমি 2 দিচ্ছি, ওয়াই কে 3 দিচ্ছি। ওকে, তো এখন বি কে আমি এ এর মতো করছি। এখন দেখি বি এর এক্স কে আমি 10 দিলে কি আসে, রান করে দেখি। যখন এক্সটা 2 ছিল তখন এ বি কে এ সমান করেছি, দুইটার এক্সই 2 আসছে। যখন আমি বিটা এক্সে 10 করেছি তখন এর এক্সও 10 হয়ে গেছে। ঠিক আছে, এর এক্সটা 10 হয়ে গেছে, কারণ কি বি আর এ এখন একই অবজেক্ট। আমি ধরো আরেকটা করি এখন, পয়েন্ট সি ইকুয়ালস টু এ ডট ক্লোন। কাজ হবে না, বিকজ ক্লোনের আমি তোমাদেরকে দেখাই, এখন বুঝবা না, তবুও দেখি যারা বুঝে তাদের জন্য দেখাচ্ছি, যারা বুঝে না। ক্লোনের রিটার্ন টাইপ হলো অবজেক্ট। ওকে, রিটার্ন অবজেক্ট, কিন্তু আমার এখানে ওটার আগে রিটার্ন টাইপ বুঝাই। ধরো আমার এই কোনো একটা জিনিস ডাবল রিটার্ন করে, আমি যদি স্ট্রিং x equals to jafar dot get height, হবে? হবে না, কারণ কি get height কি করে? get height ডাবল রিটার্ন করে, মনে আছে? get height টা ডাবল রিটার্ন করছে। তো তো get height তো স্ট্রিং না, তো আমি স্ট্রিং x কে কিভাবে ডাবল করি? ডাবলের ভ্যালু দিয়ে হতে পারে না। ওকে, এটা কিভাবে দেখা যায়? যে কোনো ক্লাসে ডট দিলে দেখো গেট হাইট ডাবল মানে ডাবল ভ্যালু রিটার্ন করছে। ঠিক আছে, তো যে ভ্যালু রিটার্ন করছে তোমার এই সাইডে এটাই দিতে হবে, যেমন এখানে তাহলে ডাবল দিলে কাজ হবে। কারণ যদি তোমার গেট হাইট ডাবল দিচ্ছে, অবশ্যই ডাবল ভেরিয়েবল সেভ করতে হবে, ঠিক না? তো একই কথা, এখন আমার পয়েন্ট সি ইকুয়ালস টু নিউ এ ডট ক্লোন ইউজ করতে যাচ্ছি। ক্লোন অবজেক্ট রিটার্ন করছে, ঠিক আছে, অবজেক্ট, কিন্তু আমার পয়েন্ট দরকার। তো এটা কিভাবে করা যায় এটা তোমরা এখন শুধু দেখে নাও, এটা পরে আরো বুঝবা। আমি অবজেক্টকে আমি পয়েন্ট বানায় ফেলি, এটাকে বলে রিকাস্ট। আমরা অন্য ক্লাসেও একটু দেখেছিলাম, এটাকে বলে রিকাস্ট। রিকাস্ট টু পয়েন্ট, রিকাস্ট না কাস্ট, কাস্ট টু পয়েন্ট। ওকে, এটা এত বোঝার দরকার নেই, এটা শুধু এমনি ইউজ করছি কারণ ক্লোন অবজেক্ট টাইপ রিটার্ন করে, ক্লোনকে আমি পয়েন্ট টাইপ বানায় ফেলতে চাই, এভাবে করা যায়। এটা এত বোঝার দরকার নেই, শুধু আমি এটা দেখাতে চাচ্ছি যে আমি যদি ক্লোন করি তারপর এটা করি, আবার রিপিট করি। এখন আমি এর আর সি টা কম্পেয়ার করব, সি ডট এক্স।
10 না, তো 10 তো আগে থেকেই ছিল, 6। ওকে, ক্লোন করেছি মানে কি, আমার এই সিটা সেম এ না, এতে কপি করেছে, নতুন একটা হয়েছে, কপি করে নতুন একটা হয়েছে, আর আগের ছিল সেম। আবার যদি ড্রয়িং করে দেখাই, এখানে কি হয়েছে, এখানে হয়েছে আগে এ ছিল, আমি বলছি বি ইকুয়ালস এ, বি এটা, আর এখানে বলছি সি কে ক্লোন করে, মানে এ থেকে ক্লোন মানে কি, এটা কপি বানাও একটা, এটা নাম দাও সি। ওকে, এখন আমি এখানে বির ভ্যালু চেঞ্জ করলে, বি আর এ তো সেম একই জিনিস, তো এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে সি এর ভ্যালু চেঞ্জ করলে সি তো নতুন একটা জিনিস হয়ে গেছে, এটা ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ওকে, এতটুকু কেন বোঝায় দেখাইছি, কারণ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এরকম করলে এ ইকুয়ালস টু বি করলে দুইটা একই জিনিস হয়ে যায়। যখন তুমি একই জিনিস চাও তখন এরকম করবা, যখন আলাদা জিনিস চাও তখন এরকম করবা। ওকে, এটা পয়েন্ট না হয় পার্সন হতে পারে, অন্য কিছু হতে পারে। ওকে, ওকে, তারপরে কি, এগুলো একটু বলেছিলাম, প্যারামিটার আমি বলেছিলাম যে এখানে তো এটা হলো রিটার্ন টাইপ, ঠিক না? রিটার্ন টাইপ মানে এই মেথডটা আনসার ইন্ট আসবে, ইন্টটা ফেরত দিবে। এটা হলো নেম, মেথডের নেম, এটা হলো প্যারামিটার। ঠিক আছে, যখন মেথডকে কল করি এটাকে বলে কল করা হচ্ছে, মেথড কল করা হচ্ছে। ওকে, কল করার সময় আমরা এই প্যারামিটারের ভ্যালু দিচ্ছি, প্যারামিটার ভ্যালুগুলা, মানে x 10 হবে, y 20 হবে। ওকে, তো এটা হলো আর্গুমেন্ট বলে, মানে এই মেথডকে আমরা আর্গুমেন্ট দিচ্ছি, এটার রেজাল্টটা মানে এই রেজাল্টটা x প্লাস y মানে 10 প্লাস 20 30 এটার ভিতরে যাবে। ওকে, এটা থেকে এই ভ্যালুটা রিটার্ন হয়ে এখানে ঢুকবে। এটা ইন্ট হতে হবে বিকজ এটাও ইন্ট, বিকজ এটা ইন্ট রিটার্ন করছে। ওকে, জি স্যার। তারপরে আচ্ছা, এইগুলা কভার করছি আমরা। দেখো আমাদের গেট নেমে কোনো প্যারামিটার ছিল না, আবার দেখাই, গেট হাইতে কোনো প্যারামিটার নাই, সেট হাইতে প্যারামিটার আছে। তো আমরা যে কোনো মেথডে আমাদের উপর ডিপেন্ড করে এটা কি করতে চাচ্ছি, আমরা কি কোনো ভ্যালু দেওয়া দরকার আছে। যখন আমি হাইটটা চাই তখন কোনো ভ্যালু দেওয়ার দরকার প্রয়োজন হয় না, আমি শুধু হাইটটা, এই হাইটটা ফেরত দিবে। ঠিক আছে, এটার জন্য আমার কোনো ইনপুট দেওয়ার দরকার নাই। কিন্তু যখন হাইটের মান বসাতে চাই তখন হাইটের মানটা ইনপুট দিতে হবে। তো কয়েকটা মেথডে প্যারামিটার সহ হয়, কয়েকটা প্যারামিটার ছাড়া হয়, এটা ডিপেন্ডিং অন আমাদের কি প্রয়োজন। ওকে, এটা কোনো নিয়ম নেই, আমাদের যেটা প্রয়োজন তখন সেটাই হবে। আর রিটার্ন ভ্যালু মানে কয়েকটাতে, এটা আগে ভয়েড ছিল মনে আছে, ভয়েড ছিল, ভয়েড মানে নো রিটার্ন টাইপ, আর এটা হলো ডাবল রিটার্ন টাইপ, এটা বুলিয়ান রিটার্ন টাইপ, এটা স্ট্রিং রিটার্ন টাইপ। ঠিক আছে, কারণ এখানে স্ট্রিং ভ্যালু রিটার্ন হচ্ছে, এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন হচ্ছে, এটা ডাবল ভ্যালু রিটার্ন হচ্ছে। বুলিয়ান, এটা হলো বুলিয়ান ভ্যালু ট্রু, হাইটটা হলো ডাবল ভ্যালু, এই যে হাইট ডাবল ভ্যালু। ওকে, ডাবল রিটার্ন হচ্ছে। ওকে, এটা আমরা করে ফেলছি, আর এক্সারসাইজ দিয়েছি এটা, হাউ ক্যান উই হ্যান্ডেল এরর ফর সেট নেম। সেট নেমে কি কি এরর হতে পারে, কয়েকটা এক্সাম্পল দিলাম, যে কারো নামে নাম্বার থাকে না, তো নাম্বার যেন না রিফিউজ করে, এই জন্য একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। এটা বাদ দাও, এটা দরকার নেই আজকে। ওকে, ইনহেরিটেন্স। ওকে, ওকে, যে কোনো জিনিস, ধরো একটা লিভিং থিং মানে জীবিত জিনিস, জীবিত জিনিসের একটা ক্লাস ক্রিয়েট করেছি, যেমন সবকিছু একটা বয়স থাকে, জীবিত জিনিসের বয়স থাকে, একটা
একটা মশার কয়েকদিন হতে পারে, একটা মানুষের অনেক বছর হতে পারে, একটা গাছের কয়েকশো বছর হতে পারে, ওকে, বয়স। আর এটার মধ্যে এটাকে এই বয়সের এইজের ভ্যালু বসানোর জন্য একটা সেট এজ মেথড হতে পারে, ঠিক আছে, সেট এজ। তো এই লিভিং থিং এর একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল, আর একটা মেথড, ঠিক আছে। আরো অনেক থাকতে পারে, এক্সাম্পলের জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে। যে এটা তো একটা ভালো জিনিস। এখন আমি চাচ্ছি আরো অনেক কিছু সুন্দর জিনিস থাকতে পারে এটার ভিতরে। আমি নতুন একটা ক্লাস না ক্রিয়েট করে এটাকে ব্যবহার করতে চাচ্ছি মানুষের জন্য। মানুষও তো একটা জীবিত জিনিস, ঠিক না? মানুষ লিভিং থিং। তো এটা থেকে আমি মানুষ একটা ক্লাস করতে চাচ্ছি। এটাকে বলে সুপার ক্লাস, সুপার ক্লাস, সুপার ক্লাস, এটাকে বলে সুপার ক্লাস, সুপার ক্লাস, এটাকে বলে সাব ক্লাস। মানে কি? মানে হলো আমার লিভিং থিং এর সব জিনিস নিয়ে আমি মানুষের মধ্যে অ্যাড করতে চাই, নাম অ্যাড করতে চাই, কারণ মানুষের নাম থাকে, গাছের নাম থাকে না, ঠিক আছে, ব্যাকটেরিয়ার নাম থাকে, মশার নাম থাকে না, ঠিক আছে। তো লিভিং থিং এর মধ্যে মানুষ একটা স্পেশাল টাইপের জন্য নতুন একটা ক্লাস ক্রিয়েট করছি। ওই ক্লাস মানুষ থেকে, ওই লিভিং থেকেই হচ্ছে, এর সাথে আরো কয়েক জিনিস অ্যাড করবো, ওকে। সেটা দেখি আমরা একটা প্র্যাকটিস এক্সাম্পল দেখি। তো আবার নতুন ক্লাস ক্রিয়েট করব, রাইট ক্লিক, নিউ ক্লাস, এই ক্লাসের নাম দিব লিভিং থিং। লিভিং থিং এ কোনো মেইন থাকবে না, বিকজ লিভিং থিং নিজে রান করবে না, এটা কোনো একটা মেইন এটাকে ব্যবহার করবে, ওকে, ফিনিশ। তো লিভিং থিং এর মধ্যে আমি private int age, আর একটা public boolean set age, int age. If age less than 0, return false. Okay, else age equals to, sorry, age দুইবার ইউজ করা যাবে না, age equals a, কারণ কি, কারণ এখানে age আছে। তারপরে return true। এখানে কি করেছি, আমার এজ তো নেগেটিভ হতে পারে না, কারো এজ নেগেটিভ হয় না, একটা গাছ, ব্যাকটেরিয়া, মশা, এজ নেগেটিভ হয় না, এজ পজিটিভ হয়, ঠিক আছে। তো নেগেটিভ হলে ফেল করবে, রিটার্ন ফলস করবে, আর না হলে এজের এই মানটা বসবে, এই ভ্যালুটা বসবে। তারপরে বুলিয়ান ডেটা টাইপ দিয়েছি, এই জন্য আমার ট্রু রিটার্ন করতে হবে। যদি না করি এটা, তাহলে এরর বলবে। তোমার তো কি এররটা কি, দেখো পরে দেখো, মাস্ট রিটার্ন রেজাল্ট অফ টাইপ বুলিয়ান, ঠিক আছে। মানে এখানে গেলে ফলস রিটার্ন হচ্ছে, কিন্তু এখানে গেলে কিছু রিটার্ন হচ্ছে না। এটা অবশ্যই একটা রিটার্ন করতে হবে, এই বুলিয়ান রিটার্ন করতে হবে, ঠিক আছে, রিটার্ন থ্রু, ওকে। আর এই মেথডে আর অনেক কিছু থাকতে পারে, যেমন গেট এজ থাকতে পারে, তারপরে লিভিং থিং এর এই আর কি কি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ওকে, সবকিছু দিচ্ছি না। তো একটা নতুন ক্লাস ক্রিয়েট করতে চাই, হিউম্যান, নিউ ক্লাস হিউম্যান, ওকে। হিউম্যানও মেইন না, বিকজ হিউম্যান নিজে রান হবে না, এই জিনিসটা আমার ব্লক করছে, ওকে। সুপার ক্লাস আমরা নিজেই করব, ফিনিশ। এখানে আমি দিব এক্সটেন্স লিভিং থিং। এটা মানে আমার হিউম্যান ক্লাসটা লিভিং থিং এ যা লেখা আছে সব
আমার আবার লিখতে হবে না, পেয়ে যাচ্ছে, মানে অলরেডি একটা এজ আছে, দেখবা? ধরো এখানে পাবলিক ইন্ট গেট এজ। গেট এজ মানে কি? গেট এজ আমি শিখেছি, গেট মানে রেজাল্টটা, এজটা ফেরত দেবে, রিটার্ন এজ। লাইন হ্যাঁ, মানে লিভিং থিং এর এজটাকে ফ্রেন্ডলি করতে হবে, ফ্রেন্ডলি। স্যার পাবলিক ক্লাসের মধ্যে মনে হয় ফ্রেন্ডলি ক্লাস। এটা ভুলে গেছি, প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেড, ওকে, গুড। প্রাইভেটও না, পাবলিকও না, প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে কি? সাব ক্লাসগুলো পাবে, কিন্তু তবুও বাইরে ইউজ করতে পারবে না। এখন আমার এখানে এইজ দেখো, এইজ লেখা নাই। এইজ কোত্থেকে পাচ্ছে? এটা এইজটা কোত্থেকে পাচ্ছে? কেন এটা এরর দিচ্ছে না? কারণ এটা ওই লিভিং থিংকে এক্সটেন্ড করছে, মানে এটার ভিতরে ধরেন এইজ অলরেডি ইজ ইনহেরিটেড ফ্রম লিভিং থিং। এই কনসেপ্টটাকে বলে ইনহেরিটেন্স। তার মানে তোমার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে তোমার যদি একটা সুপার ক্লাস থাকে, এটাকে তুমি ইনহেরিট করতে পারবা। এখন প্রশ্ন হলো, আমার লিভিং থিং এর ভিতরে সেট এজ আছে, ঠিক আছে, কিন্তু মানুষের জন্য সেট এজের আরেকটি লিমিটেশন আছে, তো আমি ওটাকে ওভাররাইড করতে পারি, ঠিক আছে। তো এটা রান করে দেখি কি হয় আগে। তো আমাদের মেইন ক্লাসে যাই। হিউম্যান, আমি, তো আমার নাম জাফর সাদেক দিয়ে, এখন জাফর সাদেক ইকুয়ালস টু নিউ হিউম্যান, এভাবে। তারপরে জাফরস ডট সেট এজ, আমার এজ 300 দিতে পারি। তারপরে আউটপুট করে দেখি কি হয়, সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন জাফরস ডট গেট এজ। ওকে, এই 300, আমার এজ 300, কিন্তু চলো আমরা একটু রিভাইজ করি, কারণ হিউম্যান এজ তো 300 হতে পারে না। তো এখন এটা অ্যালাউ করছে কেন? কারণ এখানে এই 300টা অ্যালাউ করা হচ্ছে। দেখি তো আবার ওই কই, স্যার বললাম এখানে স্যার জিরোর উপরে যত সংখ্যাই থাকবে সব এইটা আমরা দিয়ে দিচ্ছি, মানে যে একটা সংখ্যা দিলে হবে, কিন্তু এটা আর কেন যাবে? -1 নিবে নাকি দেখি তো, এটা থাকুক, 300 থাকুক, -1 ট্রাই করি। স্যার এখানে তো আমরা দিয়ে দিছিলাম নেগেটিভ নিবে না। হ্যাঁ, নিবে না, বাট আমি শুধু সবাইকে দেখাতে চাচ্ছি যে এটা হিউম্যান ক্লাসের ভিতরে না। হিউম্যানে আমার সেট এইজটা নাই, কিন্তু এটা আমি হিউম্যানের মধ্যেও সেট এজ ইউজ করছি। জাফরস একটা হিউম্যান না? ওকে স্যার। একটা হিউম্যান, হিউম্যান সেট এজ ইউজ করছি, কোত্থেকে পাচ্ছে? হিউম্যানে তো সেট এজ নাই, গেট এজ সেট এজ নাই, পাচ্ছে কোত্থেকে? লিভিং থিং থেকে। আচ্ছা, লিভিং থিং থেকে সেট এজ যখন পাচ্ছে, ওখানে আমরা 300 অ্যালাউ করতে চাই না, আমি ওই সেট এজটাকে ওভাররাইড করব। পাবলিক বুলিয়ান সেট এজ ইন্ট এ। আমরা স্যার প্রথম 100 ধরে নেই, 100 বছরের বেশি তো বাঁচে না হিউম্যান। 122 পর্যন্ত ছিল। a less than 0 or a greater than 125 ধরো, return false, else a equal
age equals to a, return true. এখন রান করে দেখি এখানে এটা বাদ দিই, -1 বাদ দিই। এখন দেখি 300 নেয় নাকি। ঠিক আছে, এর আগে একটা ভ্যালু দিই, java s.set age আগে দিই 41, ওকে। তারপর দিই 300টা নেয় নাকি 41ই রাখে, এটা দেখি। 41ই রাখছে, ঠিক আছে, মানে 300 সেট করার পর 300টা হয় নেয় নেই, কারণ কি আমার এখানে আমি এইখানে ডিসঅ্যালাউ করেছি। চলো আরেকটু এটা দেখি, তো অনেকজন এটা ইজি হয়ে আছে, বাট আমি স্যার একটা জিনিস, স্যার এখানে 300 এর পরিবর্তে এখানে 50 দিয়ে দেন java.set age এ। তাহলে কাজ হবে, তাহলে কাজ হবে। তার মানে এটাকে আমরা কন্ডিশন দিয়ে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি লিভিং থিং এ তো একটা আছে, লিভিং থিং দিয়ে করি। লিভিং থিং ট্রি equals to new living thing. তো tree dot set age 300, সরি এই সবসময় নিউতে একটা ব্র্যাকেট দিতে হয় যখন অবজেক্ট হয়, কে ভুলে গেছি কি। tree dot set get age, ট্রির মধ্যে get age মেথড নাই, ট্রির মধ্যে get age মেথড নাই, ওকে। এটা দেখি রান হয় নাকি, এরর হবে না। লিভিং থিং এরও সেট এজ আছে, ট্রি তো একটা লিভিং থিং, ট্রি কি হিউম্যান? না, কিন্তু এখানে ট্রি কি হিউম্যান নাকি human ট্রি না। লিভিং থিং? জি না স্যার। ট্রি হলো লিভিং থিং আর জাফার্স হলো হিউম্যান, ঠিক আছে। তো ট্রির সেট এজটা এটা, এটা হলো ওই লিভিং থিং এর ভিতরে যে সেট এজ ওটা ইউজ করছে, আর হিউম্যানটা ইউজ করছে, ঠিক আছে। যদিও এটা এক্সটেন্ড করা, এটাকে বলছি আমরা মেথড ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং। মানে আমি এটা এজকে ইনহেরিট করছি, এজকে ব্যবহার করছি, কিন্তু আমি ওই সুপার ক্লাসের এই সেট এজটা ইউজ করতে চাচ্ছি না, আমি নতুন সেট এজ লিখেছি আমার হিউম্যানের জন্য, ওই আগেরটা সুটেবল না, আবার রিরাইট করেছি, ওকে। তো এগুলো অনেক হাই লেভেল কনসেপ্ট, এগুলো তোমাদের সবসময় খুবই কম লাগবে। তোমরা তোমাদেরকে শেখানো দরকার, ইনহেরিটেন্স কি শেখানো দরকার ছিল, এনক্যাপসুলেশন শিখাইছি, ওভাররাইডিং শিখাইছি, ঠিক আছে। ইনহেরিটেন্সটা হলো এটা যে এক্সটেন্স, আর এনক্যাপসুলেশন ছিল যে আমার হিউম্যানের সব কাজগুলো আমি হিউম্যানের ক্লাসের ভিতর নিয়ে যাই, আর ওভাররাইডিং দেখালাম সেট এজটা, যেটা এখানে এক্সারসাইজ বলেছি আমি নিজে করে দিয়েছি। তো আজকের লাস্ট টপিক হলো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হলো যে কোনো ক্লাসের, ধর এখানে 3টা ভ্যালু আছে, 3টা ভ্যালুকে আমি ক্রিয়েট করার সময় আমি ভ্যালু দিতে পারি কিভাবে, পাবলিক পারসন, মানে কি আমি একটা মেথড ক্রিয়েট করব যেটার না, মেথডের নেম দেখো, এখানে মেথড নেম সেট হাইট, ঠিক না, এখানে মেথড নাম কি, মেথড নাম গেট হাইট, এটা মেথড নাম সেট ইমেল, এটা মেথড নেম হলো গেট নেম, ওকে। এখানে মেথডের নাম কি, সেম অ্যাজ ক্লাস নেম, if method name is same as class name it is a constructor. কনস্ট্রাক্টরের কাজ কি, কনস্ট্রাক্টর হলো তুমি যখন মেথড এই অবজেক্টটি ক্রিয়েট করো সাথে সাথে ভ্যালু দিয়ে দিতে পারো, যেমন আমি ডাবল এইচ তারপরে কি করতে পারি, সেট হাইট এইচ, আচ্ছা আমি এর আগে বলি হাইট ইকুয়ালস টু এভাবে, ওকে। এটা হলো কনস্ট্রাক্টরের কাজ। যেমন
এখন আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ারটা কই এখানেই করলাম স্যার, হাইট ইকুয়াল টু এজ যেটা কনস্ট্রাক্টর এটা করলাম, এটা হলো কনস্ট্রাক্টর। যখন এটা সেম নাম হয়, পারসন আর পারসন সেম সেম নামে একটা মেথড করছি। জি স্যার, আমি ওই জন্য আমি সি প্লাস প্লাসে করছিলাম কনস্ট্রাক্টর, এই জন্য স্যার ওই সময় জিজ্ঞাসা করছিলাম স্যার নেম এনটা বড় হাতের কেন, আমি তখন বুঝতে পারিনি যেটা কনস্ট্রাক্টরের কাজ। হ্যাঁ, মানে মেন কারণ হলো এই যে সেম নাম থাকার কথা, এই জন্য সেম নাম, জি স্যার। সেম নাম, এই জন্য স্মল পি হলে আর সেম না, স্মল পি হলে ডিফারেন্ট নাম হয়ে যায়। তো এখন এরর দেখাচ্ছে কেন, কোথায় এরর দেখাচ্ছে? কারণ পার্সনের আমার ওপেন খালি কনস্ট্রাক্টর নাই। কনস্ট্রাক্টর কি করেছি আমি? এইজ মেবি। কনস্ট্রাক্টরের ভিতরে একটা এইজ থাকতে হবে, ঠিক আছে? তো আমি এটা ঠিক করতে পারি, নাহলে আরেকটা অপশন আছে, আমি ওখানে গিয়ে একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, আমি কনস্ট্রাক্টরটাকে ওভাররাইড করি। ওভাররাইড শিখেছি একটু আগে, যে একই নামে অন্য এটাকে ওভারলোড, সরি এটা ওভারলোড। ওভাররাইড হলো সুপার ক্লাস থেকে সাব ক্লাস, এটা ওভারলোড মানে কি, আমি একই নামে একই জায়গায় দুইটা দিয়েছি যেন দুইটাই কাজ হয়। এখন কি হবে, আমার এখানে এটাও কাজ হচ্ছে, নাহলে আমি আরেকটা করতে পারি। আগে একটু লিখে দিই এটা তোমাদের রিভিশনের জন্য। এটা হলো ওভারলোড the person constructor to allow no parameters, ঠিক আছে? তো আমি হাইতে দিতে পারি, নাহলে ব্ল্যাঙ্কও রাখতে পারি, দুইটাই অ্যাকসেপ্ট করবে। কিন্তু এখানে সরি, স্যার যে ওভারলোডিংটা করা হলো স্যার, ওভারলোডিং এর দুইটা প্যারামিটার থাকে না? না, ওভারলোডিং মানে আমার একই নামে আমি দুইটা মেথড দিতে চাই, কারণ আমার প্যারামিটার আমি চেঞ্জ করতে চাই। দুইটা হতে পারে, 100টা হতে পারে, 0টা হতে পারে, প্যারামিটার চেঞ্জ করতে চাই, এই জন্য ওভারলোডিং করছি। কারণ কি, আমি ব্ল্যাঙ্ক প্যারামিটার, নো প্যারামিটার দিতে চাই। এখানে আমি কোনো প্যারামিটার ছাড়াও চালাতে চাই এই ক্লাসটা, না হলে একটা হাইট দিতে পারি। ওকে, তো বুঝেছো? জি স্যার। ওকে, তো একটা নতুন পার্সন ক্রিয়েট করি, জাফর সাদেক ইকুয়ালস টু নিউ পার্সন, হাইট দিয়ে দিতে পারি 1.63। এখন কোনটা রান হবে? অবশ্যই যেটাতে 1.60 ডাবল ভ্যালু ওটা রান হবে, ঠিক না? তো এখানে একটা চেক করার জন্য একটা আউটপুট দেই, system.out.println running constructor 1 println running constructor 2, দেখি তো কখন কোনটা হয়। তো প্রথমে রানিং কনস্ট্রাক্টর 2 সেকেন্ডটা রান করেছে এখানে, কারণ কি এখানে ব্ল্যাঙ্ক দিয়েছি, তো ব্ল্যাঙ্কটা রান করছে। তারপরে শেষে আমি ডাবল ভ্যালু দিয়েছি, এজন্য 1 কনস্ট্রাক্ট রান করছে, মানে যেখানে ডাবল ভ্যালুটা আছে। ঠিক আছে, এটা চেক করার জন্য দিয়েছি, এমনি আমাদের এটা দরকার নাই। আমরা অনেক সময় চেক করতে যাই কোথায় রান হচ্ছে, আমার প্রোগ্রাম কোথায় গেল, এই জন্য কয়েকটা আউটপুট দিই। আমি এখন এখানে আছি, আমি এখন ওখানে আছি, ঠিক আছে? যেমন এই কথাটা, আমি এখন এটার ভিতরে আছি, এটার ভিতরে আছি, ঠিক আছে? আমি রান করার সময় বুঝতে পারতাম আমার কি হচ্ছে। তো আমি আরো ওভারলোড করতে পারি এই পার্সন কনস্ট্রাক্টরটা। আমি আমি এটাতে নামও সেট করতে পারি। এভাবে আমি ডাবল নেম, ডাবল হাইট, ডাবল ইমেল কি করব, স্ট্রিং নেম ইকুয়ালস টু, ও সরি, এটা তো স্ট্রিং হবে, হবে স্যার। হ্যাঁ, নাম তো স্ট্রিং, ইমেলও স্ট্রিং। হাইট ইকুয়াল, সরি স্ট্রিং নেম কেন, নেম তো অলরেডি ডিক্লেয়ার করা আছে, ওই যে নেম উপরে করা আছে। হাইট equals to age,
email equals to e. Okay? এটা কল করতে পারি। তো এখন আমার মেইনে গিয়ে person Sadek equals to new person, তো নেম হলো জাফর, height হলো 1.63, ইমেল হলো jafarsadek@gmail.com। ওকে, এখন ওটা রান হবে। ওকে, তো আমার এখন বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর আছে, বিভিন্ন ধরনের রান করতে পারছি, কনস্ট্রাক্টর ওভারলোড করছি। এখন আসছে ক্লাসের লাস্ট একটা কনসেপ্ট, এটার ভিতরে এটা দিয়ে শেষ করব। আমার এখানে আমি কই গেল, এখানে নেগেটিভ ভ্যালু দিয়ে আটকাবে বলো তো, নাকি অ্যালাউ করবে? স্যার নেগেটিভ তো আমি স্যার এইখানে আটকাবে। উপরেরটার সাথে যদি হয় তাহলে আটকাবে স্যার। উপরেরটার সাথে যদি কানেকশন থাকে, আমি এখন বুঝতেছি না কানেকশন আছে কিনা। উপরে তো আমরা নেগেটিভ ডিসঅ্যালাউ করতেছি। চলো ফলো করি। এখানে নিউ পারসন এরকম দিলে কোন মেথডটা রান করবে? আমি ওই পারসনের ভিতরে যাই, কোনটা রান করবে বলো তো, কোন লাইনের? এখানে লাইন নাম্বার আছে, প্লাস পারসন 13 নম্বর রান করবে, হ্যাঁ এটা রান করবে, ঠিক না? সরি আমি এটা -1 দিচ্ছি, তো এটা রান করবে, নাম্বার 9 লাইনটা রান করবে, ঠিক না? স্যার মানে হাইটের জন্য কারণ এখানে আমি একটা ভ্যালু দিচ্ছি, ডাবল ভ্যালু দিচ্ছি, ধরো -1.2 দিই, ডাবল ভ্যালু দিচ্ছি, ঠিক না? তো কোন, এটা তো কনস্ট্রাক্টর না, এটা যখন নিউ পারসন এরকম ব্র্যাকেট করে এটা কনস্ট্রাক্টর রান হচ্ছে, কনস্ট্রাক্টর। তার মানে কনস্ট্রাক্টরের মধ্যে যে কোনো একটা রান হচ্ছে। তো কোন কনস্ট্রাক্টর রান হচ্ছে? যদি একটা ডাবল ভ্যালু দিই তাহলে এই কনস্ট্রাক্টর রান হচ্ছে, ঠিক না? জি স্যার। এখানে হাইট ইকুয়ালস টু -1.2 দিতে কোনো বাধা আছে? না, বাধা নাই স্যার। তার মানে এটা মেনে নেবে। কিন্তু আমরা তো এখানে কত কষ্ট করে একটা কন্ডিশন লিখেছি। এটা না করে কি করতে পারি আমরা? আমরা করতে পারি এখানে না দিয়ে আমরা সেট হাইট দিতে পারি। সেট হাইট h স্যার কিন্তু স্যার আমরা এই পারসন থেকেই তো ওটার সাথে কানেকশন করতে পারি, নতুন করে ওটা না করে। কানেকশন আমারটা, আমি তো বিভিন্ন পারসন ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে? সব এক না। আমি কানেক্ট করতে চাই না আমি। সব এক না। একটা নাম, একটা একজন, একটা আরেকজন, একটা আরেকজন। আমার নাম বারবার ব্যবহার করছি কারণ আমি তোমাদের নাম ইউজ করতে চাচ্ছি না। বাট ধরে নাও ৩ টা ৩ জন। ধরো এটা হলো, সরি, এটা হলো শামীম, এটা জাফর সাদেক না, এটা হলো শহীদুল্লাহ, ঠিক আছে? ৩ জন, ৩ টা ৩ ব্যক্তি। আমি কেন ইকুয়াল করব? অলরাইট, ইকুয়াল করতে চাই না, ৩ টা ৩ ব্যক্তি ক্রিয়েট করতে চাই। এখন এখানে -1.2 যদি আমি এখানে কন্ট্রোল না করি তাহলে আমার এই কন্ট্রোলটা ইউজ হচ্ছে না। তো এইজন্য আমি এখানে সেট হাইট ইকুয়ালস h না দিয়ে আমি ওটা ইউজ করব, যেন আমার ওই বাধা না পড়ে। এখানেও একই জিনিস, হাইট ইকুয়ালস h না দিয়ে সেট হাইট দিব, যেন আমার ওই কন্ডিশন গুলা ইউজ হচ্ছে, না হলে এখানে আবার কন্ডিশন আবার লিখতে হতো, ঠিক না? যদি নেগেটিভ বাদ দিতে চাই এখানে আবার কন্ডিশন লিখতে হতো, সেটা না করে ডাইরেক্টলি ওই মেথডটা ইউজ করছি আমি। তো বুঝতে পেরেছো সবাই? স্যার পারছে। তো এখানেও আমার নেমের মেথড থাকলে এখানে সেট নেম ইউজ, এখানেও ইমেলের মেথড সেট ইমেলটা ইউজ করতে পারি, সেট ইমেল আর সেট ইমেল আমার ক্রিয়েট করা আছে। সেট নেমটা ক্রিয়েট করা নাই এখনো, এটা তোমরা ক্রিয়েট করলে এখানে সেট নেমটা ইউজ করতে পারো, সেট নেম। ওকে, এতটুকু হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, ক্লাসের ভিতরে কিভাবে মেথড ক্রিয়েট করতে হয়, কিভাবে
এই ভেরিয়েবল ইউজ করতে হয়, মেথড গুলো কিভাবে ইউজ করতে হয়, কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করতে হয়। কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার, আমরা কি প্যারামিটারে ফুল পড়ছি না স্যার শুধু খালি কনস্ট্রাক্টরের জন্য প্যারামিটার গুলো ইউজ করছি? না, প্যারামিটার এখানে আছে তো। না সেটা বলতেছি স্যার, মানে প্যারামিটার কি আলাদা করে নতুন করে আমাদের আরো ক্লাস প্যারামিটার সম্পর্কে এগুলো আমার ভুল কিছু ধারণা আছে স্যার, প্যারামিটারের ক্লাসটা একটা ক্লাস দরকার স্যার আমাদের। প্যারামিটার একটা ক্লাস নেওয়ার মতো ইনাফ ম্যাটেরিয়াল নাই। প্যারামিটার মানে আমার যেটা এখানে দরকার সেগুলো আমি প্যারামিটার দিব। যেমন আমার নামটা দরকার, হাইট দরকার, ইমেল দরকার, তো 3টা প্যারামিটার দিব। কিন্তু স্যার আমরা তো এগুলা নিচেও তো ডিক্লেয়ার করে দিতে পারি, কিন্তু আমরা প্যারামিটার ইউজ করে কেন করি? ও, কারণ হলো আমার এই ক্লাসে তো আমার ভ্যালুগুলা নাই, ভ্যালুগুলো তো বাইরে থেকে আসতে হবে, ঠিক আছে? এখানে হাইট দিতে চাচ্ছি, হাইটের ভ্যালু তো আমার এখানে ভিতরে নাই, হাইট কোত্থেকে পাবো আমি? বাইরে থেকে। ওই বাইরে থেকে এখানে হাইট কিভাবে ভিতরে দিব? প্যারামিটারের মাধ্যমে। যেমন আমার এখানে আমি এজ 41 দিতে চাচ্ছি, ঠিক আছে? জি স্যার। আমার এই হিউম্যানের এজ ইকুয়ালস 41 দিতে চাচ্ছি। এজের মান তো আমি জানি না, আর বাইরে থেকে কিভাবে আসবে? এই এজের প্যারামিটারের মাধ্যমে। জি স্যার। এর প্যারামিটার অনেকগুলো হতে পারে। আমার যদি যেমন আমার ওই কনস্ট্রাক্টরে 3টা প্যারামিটার ছিল, কারণ আমার 3টা ভ্যালু দরকার ছিল। নেম, আরেকটা হচ্ছে হাইট আর ইমেল। হ্যাঁ, ইমেল, হ্যাঁ। এভাবে আরো প্যারামিটার থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য ক্লাস ওই মেথডে কি লাগবে ওভাবে তুমি প্যারামিটার দিবা। ওকে, জি স্যার। বিকজ আমার এখানে আমি আমার ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো ক্লাসের ভিতরে নাই, এখান থেকে ভ্যালুগুলো ওখানে পাস করতে হবে। পাস করব কিভাবে? প্যারামিটার দিয়ে। পাস বলে, শব্দটা হলো পাস, PASS। এখানে লিখে এটা কেউ বুঝবে না, এই জন্য আমি পাস দ্য প্যারামিটার। হ্যাঁ, পাস প্যারামিটার মানে এই ভ্যালুগুলার মানগুলা আমি ভিতরে পাস করছি। ওকে, আসি ক্লাস শেষ। নেক্সট ক্লাসের আগে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি হলো ওই তোমরা ওই পার্সনের ভিতরে ইমেল এন্ড অর নেম, মানে ইমেল আর নেমের সেট মেথডটা উইথ কন্ডিশন লিখবা। ওকে, এটা হলো অ্যাসাইনমেন্ট। আর যতটুকু পারো ততটুকু ইনাফ, ঠিক আছে? কারণ নেক্সট ক্লাসে সবাই কিছু একটা কিছু নিয়ে আসবে, আমরা দেখতে পারবো। তো তুমি শুধু সবাই যদি একটু ট্রাই করে তাহলে কিছু একটা শিখবে। আর সবাই যেন না ওয়েট করে আমি দেখবো দেখে শিখবো, এটা হয় না, মানে করে শিখতে হবে। এটা হলো প্রোগ্রামিং এর নিয়ম। তোমাদেরকে আমি পার্সন, লিভিং থিং, হিউম্যান, জাভা পাঠাবো, তোমরা এগুলা থেকে সেট নেমটা ক্রিয়েট করবা আর এগুলা বোঝার চেষ্টা করবা কি হয়েছে, যেন তোমার নিজেরা ক্লাস জি করতে। স্যার। এটা হলো ফার্স্ট কাজ। আর সেকেন্ড ক্লাসে আমি প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওই মানে অ্যাসাইনমেন্ট না, প্রজেক্ট। দুইটার থেকে একটা সিলেক্ট করবা, সিলেক্ট করে তোমার বাংলা ভাষায়, ইংলিশ ভাষায় এই এখানে কি কাজ আছে, কিভাবে হবে, কি কি অবজেক্ট আছে, কি ক্লাস হতে পারে, কোনো একটা আইডিয়া, ঠিক আছে? ওই ক্লাসের ভিতরে কি ভেরিয়েবল, কি মেথড, কিভাবে কাজ করে, মেইন কি হবে, এত কিছু দরকার নাই। শুধু সিম্পলি এখানে একটা ওই ব্যাখ্যা, একটা প্যারাগ্রাফ, একটা কাহিনী, যে এই জিনিসটা এভাবে, এই জিনিসের মধ্যে, এই প্রজেক্টের মধ্যে এই জিনিস, এই এই ভেরিয়েবল লাগবে, এই ক্লাস লাগবে, এগুলো লাগবে, কিছু একটা যদি লিখতে পারো। যেমন আমার সেন্সর নেটওয়ার্কে আমার কয়েকটা নোড আছে, এই নোডগুলো এই এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার রিড করবে, তো আমার টেম্পারেচার রাখার যে একটা জায়গা লাগবে, আমার নোডগুলা বানাতে হবে, নোডগুলা মেসেজ পাঠাবে, নোডের একটা আইডি থাকতে হতে পারে, মেবি নোডের একটা লোকেশন, ঠিক আছে? নোড কোথায় আছে, অন্য নোডের সাথে কিভাবে কথা বলবে, এটা একটা কিছু করতে হবে আমার। কিভাবে করবো জানি না, কিন্তু কথা বলার নেই আমার, কার কার সাথে কথা বলবে, কে কত দূরে, এটা একটা আইডিয়া বের করতে হবে, ঠিক আছে? মানে এই কয়েকটা আমার আইডিয়া করতে হবে, এতটুকু। কিভাবে করবার দরকার নাই, কিন্তু এগুলো আমার প্রশ্ন হিসাবে, এটা পারি, এটা কিভাবে করবো, এটা কিভাবে, প্রশ্ন হলো, প্রশ্নটাই হলো আমার আনসার ফাইন্ড করার ওয়ে। যেমন আমি মেসেজ, এই নোট কিভাবে জানবো আমার সবচেয়ে কাছের নোট কোনটা, এটা একটা প্রশ্ন, কারণ ওই কাছের নোটকে আমার মেসেজ পাঠাতে হবে, বুঝেছো? এরকম কিছু একটা।
এভাবে তোমরা কতগুলো আইডিয়া, প্রশ্ন, কি বুঝেছো কি বুঝো নাই এগুলো একটা ক্রিয়েট করে আনবা নেক্সট ক্লাসের জন্য। সবাই করতে হবে। ওভাবে সবাই আস্তে আস্তে মার্কিং করবো আমি ওই ল্যাবের মার্ক। যদি কেউ মনে করে আমি কাল নেক্সট উইক করলাম না, আরো মিড ফাইনাল আগে করব, তখন সে শেষ করতে পারবে না। সে আরেকজনের কপি কারণে আমাকে বোঝাতে পারবে না। এই জন্য এই প্রজেক্টটা তোমরা এখন থেকে শুরু করো। অ্যাসাইনমেন্ট গুলো যদি না করো, করলে ভালো, বিকজ তুমি শিখবা। কিন্তু যদি না করো তাহলে তোমাদের ওই শুধু অ্যাসাইনমেন্টের 20 মার্ক থেকে একটু লস হবে, গ্রেড কমবে, বাট ওই ইনশাআল্লাহ ফেল করবো না যদি মিড টার্ম আর ফাইনাল ঠিক থাকে, অ্যাটেন্ডেন্স ঠিক থাকে। কিন্তু জি স্যার, আমরা চেষ্টা করব স্যার, ট্রাই করব স্যার। কিন্তু প্রজেক্টটা না করলে তখন তোমার ল্যাবটা ফেল করবা। এই জন্য প্রজেক্টটা কম্পালসরি, অ্যাসাইনমেন্ট কম্পালসরি না হলেও প্রজেক্টটা কম্পালসরি। ওকে, জি স্যার। ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? স্যার রোল কলটা হলো না তো। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করি।